আমি বাড়ির দিকে দৌড়ে যাচ্ছি। সোজা বাসার দরজা খুলে নিজের রুমে গেলাম। গিয়ে রুমের দরজাটা আটকে দিলাম। চা, এবার বেঁচে গেলাম, না হলে আমি তো শেষ। আমি গিয়ে বিছানায় বসে পড়লাম। আর ওইদিকে আমার বাবার সোফায় বসেছিল। তখন আমাকে এত তাড়াতাড়ি করে রুমে যেতে দেখে মাকে ডাকতে লাগলো। তখন মা রান্নাঘর থেকে এসে, কি হয়েছে? সকাল সকাল এভাবে চিৎকার করো কেন? আরে ওটা বাদ দাও, আগে বলো শান্তকাল বাসায় ছিল না? এই যা, বুঝলো কি করে? আরে না, কি বলো, আমার ছেলে তো এখনো ঘুম থেকেই উঠে নাই। মিথ্যা কথা কেন বলছো? আমি এখন দেখলাম শান্ত দ্রুত কোথাও থেকে এসে সোজা নিজের রুমে গেল। আরে তুমিও না, সকাল সকাল কি দেখেছো আর শান্ত মনে করছো? আরে না, আমি সত্যি বলছি। বুঝলাম, তুমি সকাল সকাল চা খাও নাই, তাই এমন করছো। দাঁড়াও, আমি এখনই চা বানিয়ে আনি। আরে থামো, আমার কেমন যেন তোমাদের উপর সন্দেহ হচ্ছে। তোমরা খালি শান্তর কথা ঘোরানোর চেষ্টা করছো। আরে কি বলো, আমি কেন মিথ্যা বলবো? তখন রুহি এসে, বাবা, ভাইয়া কাল বাসায় ছিল না, মা তোমাকে মিথ্যে বলেছে। কি? তো কোথায় ছিল হারামজাদা? তার কোনো বন্ধুর বাসায় ছিল, আর কিছুক্ষণ আগে তুমি ভাইয়াকে আসতে দেখলে। আজ ওর একদিন কি আমার একদিন? ওই শান্ত শান্ত। এইদিকে আমি, এই রে, আমি তো ভুলে গিয়েছিলাম যে আজ বাবা বাসায় আছে। আজ আমি গেলাম গো। ওইদিকে ও এখনো ছোট, একটু একটু ভুল করতেই পারে। এবার ক্ষমা করে দাও, পরে ঠিক হয়ে যাবে। ও কি রুহির মতো ছোট নাকি লম্বা? কারেন্টের খাম্বা ছেলেকে তুমি ছোট বলো? আর আজ ওর কোনো ক্ষমা নেই। ওকে কত করে বলি কারো বাসায় থাকবি না, কিন্তু শোনে কার কথা? ওই শান্ত শান্ত। ও মা, তুমি চুপ থাকো। বাবা, তুমি আজ ভাইয়াকে যদি ক্ষমা করো তাহলে আবার এমন কাজ করবে। এইদিকে, আরে কেন যে আগে আসেনি, আর কেন মিথিলাপুকে দেখে যে থেমে গেলাম। আল্লাহ বাঁচাও, আমি এসব ভাবছি। তখন বাসার বাইরে থেকে, মানে পাশের বাসার রহিম আঙ্কেল। এই রায়হান সাহেব, আমার বাবা। আমি জানালা থেকে বাইরে দেখি মিথিলার রহিম আঙ্কেল দাঁড়িয়ে আছে। রহিম আঙ্কেল মিথিলার বাবা। বিপদ আসলে সব দিক থেকে আসে। আর নিচে আমার বাবা। কি হলো? আমাকে কেউ বাইরে ডাকছে মনে হচ্ছে। বাবা, রহিম আঙ্কেল ডাকছে। আবার ওই হারামজাদা কি বললো? সব সময় আমার ছেলের দোষ আগে দেখো তো কি বলে। তখন বাবা মা রুহি বাইরে গেল, আর আমি আমার রুমের জানালা দিয়ে বাইরে দেখছি তারা কি করে। বাবা মা দেখে মিথিলা আপু আর রহিম আঙ্কেল দাঁড়িয়ে আছে। কি হয়েছে রহিম সাহেব, এমন করে ডাকছেন কেন? আর কি হবে, আপনার ছেলে আমাকে শান্তিতে থাকতে দিলে তো। আবার কি করলো হারামজাদাটা? কি করে নাই সেটা বলেন। আজ কি করে নাই? ধুর মিয়া, আপনি মজা করা বন্ধ করেন তো। আর শোনেন, আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম তখন। কয়েক ঘন্টা আগের কথা। মিথিলা মা, তুই এখানে দাঁড়া, আমি মোবাইলে রিচার্জ করে নিই। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করো। রহিম আঙ্কেল চলে গেল। ওই সময় আমি আমার বন্ধু বাড়ির দিকে আসি। তখন যা ভাই, তাড়াতাড়ি বাসায় যাই, না হলে বাবা দেখলে আর শেষ। তখন সামনে দেখি মিথিলা আপু। ওই, ওটা মিথিলা আপু। আর এখানে যা আঙ্কেল নাই। আমি মিথিলা আপুর কাছে গিয়ে, এই জানো কেমন আছো? মিথিলা আপু আমার দিকে তাকিয়ে, শান্ত, সকাল সকাল মার খেতে চাও নাকি? আর এসব কি জানু টানু? আরে তুমি আমার জানো, আমি তোমার জামাই। আইসে, আমার জামাই হইতে একটু পরে তো পালাবা। আরে কি বলো? শান্ত তার মনের কথা বলতে কখনো পিছুপা হয় না। পেছন থেকে, তাই কি শুনি তোর মনের কথা? এই যে আমি মিথিলা আপুকে ভালোবাসি, এটাই। ইশালা, আমার পেছনে কি আছে রে? পেছনে তাকিয়ে দেখি রহিম আঙ্কেল। তখন আমি, আঙ্কেল আপনি এখানে? আমার মেয়েকে প্রপোজ করবি আর আমি এখানে কি করে বলছিস? আমি দিলাম এক দৌড়। এই, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি। আহ বাবা, ছাড়ো তো, ও এখনো ছোট, তাই মজা করছে। না, আজ এর একটা বিহিত হবে। বর্তমানে তো শুনলেন তো কি করছে? রহিম ভাই, এবারের মতো ক্ষমা করে দাও।
আমি কথা দিচ্ছি আর এমন করবে না। না ভাবি, ওর একটা কিছু করতেই হবে, না হলেও ভালো হবে না। আরে চলো তো বাবা, ওনারা তো বললো আর এমন হবে না। মিথিলা আপু জোর করে রহিম আঙ্কেলকে নিয়ে গেল। রহিম ভাই, এবারের মতো ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি আর এমন করবে না। না ভাবি, ওর একটা কিছু করতেই হবে, না হলেও ভালো হবে না। আরে চলো তো বাবা, ওনারা তো বললো আর এমন হবে না। তখন আমি উপর থেকে সব কথা শুনছিলাম আর দেখছিলাম মনে মনে, শালা টাকলা রহিম, তুই কি ব্যবস্থা করবি আমার? আমি তোর ব্যবস্থা করব। ও, আপনাদের তাকে পরিচয় পর্ব দেওয়া হয় নাই, তার জন্য দুঃখিত। তো এখন পরিচয় পর্ব শেষ করে নিই। আমি হলাম আপনাদের লেখক শান্ত, আর আমার একটা বোন আছে, ওর নাম রুহি, এখন ক্লাস 7-এ পড়ে। আর আমার মা গৃহিণী, ও বাবা একজন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করে। বলতে গেলে আমার জীবনে তেমন কোনো লক্ষ্য নেই। আর এখন যে কাণ্ড হলো তার কারণ আমি মিথিলা আপুকে প্রপোজ করেছি, তাই। মিথিলা আপু আমার থেকে 2 বছরের বড় হবে। আমি সবেমাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি। মিথিলা আপু আর আমি একই কলেজে পড়ি, কিন্তু আমি তাকে জানো বলে রাগাই, মাঝে মাঝে মজা করে প্রপোজও করি। আর ওর ওই কসাই বাপ আমাকে মনে হয় দু চোখেই সহ্য করতে পারে না, কারণ মিথিলাপুর বাসার পেছনে একটা বড় মাঠ আছে এবং আমি রোজ তাদের বাসার একটা করে গ্লাস ফাটাই, তাই। আর আজও মিথিলাপুর সাথে মজা করতে গিয়েছিলাম, কিন্তু ওই টাকলা কোথা থেকে চলে আসলো বুঝলামই না। তো এখন গল্পের বাকি সব কিছু জানতে পারবেন। মিথিলাপুর রহিম আঙ্কেলকে নিয়ে যার পরে বাবা মা সবাই বাসার ভেতরে চলে আসে। তখন দেখলে তো বাবা, ভাইয়া কত ফাজিল হয়ে গেছে। আমি ওপর থেকে দরজা হালকা ফাঁক করে সবার কথা শুনছি। আল্লাহ, কি বোন দিলে, দিলে তো দিলে, একটা শত্রু দিলে। তাই তো দেখছি। আমি বাসায় থাকি না আর এসব করে বেড়ায়, আর তোর মাও তোর জন্য মিথ্যা কথা বলে। আচ্ছা, আমার ছেলে কি এমন করছে? ও তো এখনো ছোট, বড় হোক সব ঠিক হয়ে যাবে। না, আমি আর তোমার আর কোনো কথা শুনবো না। তোমার জন্য ছেলেটা আরো ফাজিল হয়ে গেছে। ওকে অন্য কোথাও থেকে পড়াশুনো করাতে হবে, না হলে এখানে থাকলে আরো বড় ধরনের ঝামেলা করবে। কি বলো শান্ত? আমাদের একটা মাত্র ছেলে, আর তাকেই নিজের থেকে দূরে পাঠিয়ে দিবে? এটা কি কথা? হ্যাঁ, না হলে শান্ত আরো ফাজিল হয়ে যাবে। আর এখানে ও যে ছেলেদের সাথে ঘোরাঘুরি করে, তাদের জন্য দেখা গেল কয়েকদিন পর বকাটে হয়ে গেল, তখন? আচ্ছা, অন্য কোথাও না পাঠিয়ে আমার বোনের বাসায় পাঠালেই তো হয়। এবার আপনাদের বলি আমাদের বাসা সম্পর্কে। আমরা থাকি পাবনা। আমার বাবা দাদা দাদির একটা মাত্র ছেলে, কিন্তু দাদা দাদি অনেক আগেই মারা গেছে, তাই আমরা এখানে একাই থাকি। আর আমার খালার বাসা রাজশাহী শহরে। খালার একটা ছেলে আছে নিলয়, আর কোনো সন্তান নেই। এবার গল্পে আসা যাক। তুমি ঠিক বলছো। তুমি শান্তর খালু খালার সাথে কথা বলে সব ঠিক করো, আর না হয় কালই শান্ত রাজশাহী যাবে। আর ওই এলাকার কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে আমি কথা বলে নিছি। আচ্ছা, তোমরা যে এখানে ভাইয়াকে নিয়ে প্ল্যান করছো, কিন্তু ভাইয়া কোথায়? হ্যাঁ, তাই তো। শান্ত, ওই শান্ত। কি আর করার, চুপি চুপি নিচে গেলাম। তা বাপজান, চুপচাপ কেন? আবার কিছু করা বাকি আছে নাকি? করার তো অনেক কিছু আছে, কিন্তু করতে দিলে তো, বিড়বিড় করে বললাম। ওই কি বললি, আরো আছে? মানে তুই কবে ভালো হবি রে? বাবা, কুত্তার লেজ সোজা হতে দেখেছো? কথা শেষ না হতেই দিলাম একটা বাড়ি মাথার রুহিকে। দেখো বাবা, তোমার সামনে তোমার মেয়েকে মারছে। এই তুই চুপ থাক। আর বাবা, আমি কি করলাম শুনি? শুধু একটু মজা। তোর থেকে সিনিয়র মেয়েকে প্রপোজ করা এটা মজা, তাই না? রুহি, আমার ভূত তাড়ানোর লাঠিটা কই রে? মা গো, ও মা, এই কেমন ছেলেকে তুমি বিয়ে করেছো যে কিনা সবসময় তোমার আদরের ছেলের পেছে লেগে থাকে? কি করবো বাবা, সবই এই পোড়া কপাল। ওই কি বলো এসব উল্টাপাল্টা? ঠিক বলছি, তুমি আমার ছেলেকে মার, আমি বাপির বাড়ি চলে যাব বলে দিলাম। ওই একটা কথা ধরেই বসে থাকো। আর ওই হারামজাদা, শোন, কাল তুই তোর খালার বাসায় যাবি, ঠিক আছে? আমার নাম শান্ত। হারামজাদা,
তোর নাম অসত্য রাখা উচিত ছিল। কি দেখে বাবা যে তোর নাম শান্ত রাখছিল আল্লাহই জানে। ছি 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 ছি, লজ্জা করে না নিজের বাপের দেয়া নাম নিয়ে মতবিরুদ্ধ করো? চুপ। বাপের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? যে বাপ নিজের বাপের দেয়া নাম নিয়ে মতবিরুদ্ধ করে তার সাথে আবার ভালো ব্যবহার? ওইটা দেখছিস, লাঠি দেখিয়ে। আরে আমি তো মজা করছি, এখন সামনে থেকে সরে যাও, আমি বাইরে যাব। বাবা, ওকে বাইরে যেতে দিও না, আবার কোনো সমস্যা করে আসবে। ঠিক। ওই যা, রুমে যা। আজ তোর বাইরে যাওয়া নিষেধ। আজ তুই সারাদিন বাসায় থাকবি। যদি শুনি বাইরে গেছিস তাহলে লাঠি দেখিয়ে। যা বাবা, আজ বাইরে যাওয়া লাগবে না। থুর ছাতা। আমি রুমে চলে আসলাম, এসে বিছানার উপর হয়ে শুয়ে পড়লাম। এই বাপের জন্য আমার জীবনটা অদৃষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ পর রুবেল ফোন করলো। কিরে দোস্ত, আজ আসবি না নাকি মাঠে? আজ আমাদের সাথে পাশের এলাকার ছেলেদের সাথে খেলা আছে। আরে দোস্ত, আমার এই খচর বাপ থাকতে আমাকে আসে দেয়? দোস্ত 5,000 টাকা পাবো, তুই এসে খেলা জেতাতে পারলে 2,000 টাকা তোর। ভাই দাঁড়া, এক্ষুনি আসি। তারপরে ফোন রেখে জানালা দিয়ে চুপি চুপি নেচে গেলাম। তখন আমার পেছন থেকে, পাইপ দিয়ে নামতে কোনো অসুবিধা হয়নি তো আবার? আরে না, আমার প্র্যাকটিস আছে। পেছনে তাকিয়ে হারামজাদা, চিৎকার করছিস কেন? না মানে, তুমি এখানে বাবা? তার আগে বল বাবা, তুই এখানে কি করে, লাঠি হাতে নিয়ে? আমি তো এই পাইপটা কত মজবুত এটা চেক করছিলাম। হারামজাদা, মিথ্যা কথা বলিস, লজ্জা করে না? আমি তোর সব কথা শুনছি। আজ কোনো খেলা হবে না, যা রুমে যা। বাবা, কার রুমে কান পেতে কথা শোনা অপরাধ। আর তুমি যে নিজের বাপকে মিথ্যা কথা বলছো এটা? বাবা, আর শুধু একবার খেলতে দাও। না, হবে না, যা রুমে যা। আর আমি এই পাইপ আজকেই ভেঙে ফেলবো। পাইপ আবার কি দোষ করলো? তুই যাবি এখান থেকে? যাচ্ছি। ওখান থেকে নিজের রুমে যাব, তখন রাস্তায় রোহির সাথে দেখা। তখন, কিরে, কেমন দিল বাবা? বোন রে, আমার এইখান থেকে পালাতে সাহায্য কর, তোকে আর চকলেট দিব। তোর মিথ্যে কথা তোর কাছে রাখ, আমি গেলাম। শালা বোনটাও কোনো কাজের নয়। চলে আসলাম নিজের রুমে এসে রুবেলকে ফোন করে জানিয়ে দিলাম যে আমি আসতে পারবো না। আমি আর কি করব, সারাদিন রুমে বসেই কাটিয়ে দিলাম এবং রাতে সবাই খাবার টেবিলে। তখন শান্তর বাবা, শান্তর খালা বললো ওখানে শান্তর থাকতে কোনো সমস্যা হবে না, তাই যেতে পারে। ভালো। এই হারামজাদা, কাল সকাল 11টায় তোর বাস আছে। এখন গিয়ে সব রেডি করে নে। আমি আমার বন্ধুকে বলে আগেই টিকিট কেটে রেখেছি। জানতাম শান্তর খালা শান্ত গেলে মানা করবে না। আমি চুপচাপ খাবার খাচ্ছি আর তাদের কথা শুনছি। আমার নাম শান্ত। জানি। আর শোন, তোকে রাজশাহীতে যেতেই হবে, তা না হলে চলে যা বাড়ি থেকে। মা বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওই তুমি চুপচাপ করে খাও তো, খালি আমার ছেলের সাথে আজে বাজে আচরণ। বাবা, যাই হয়ে যাক, মা ভাইয়ার সাইডে যাবে। দেখাই যাচ্ছে। এই তো, তোর কি হিংসা হয় নাকি? রোহিকে উদ্দেশ্য করে। তোকে দেখে আমার হিংসা হবে, তাও আবার কোনো দিনও না। তা তো দেখাই যাচ্ছে। খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে দিলাম এক ঘুমে সকালে মা এসে ডেকে গেল। ঘুম থেকে উঠে রেডি হয়ে নীলার যখন বাসায় বের হব তখন, ভালোভাবে চাস বাবা। এখানে অনেক ফাজলামি করছিস, ওখানে এসব একটু কম করিস। তুমিও না সব সময় আমার ছেলেটাকে ছোট করে দেখো। শান্ত বাবা, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু জীবনের সব সময় ফাজলামি চলে না বাবা। তুই নিজের ভবিষ্যৎ নিয়ে একটু সিরিয়াস হ। ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। যখন বাসা থেকে বের হব তখন, আরে কি বলো বাবা, আমি জানি তোমরা যা করো আমার ভালোর জন্য করো। আর আজ থেকে তোমাদের কথা দিলাম ভালোভাবেই পড়াশোনা করব, কিন্তু একটু ফাজলামি তো করা যায় নাকি?
তুই আর ভালো হবি না। বাবা মা, রুহি কোথায়? তুই চলে যাচ্ছিস হয়তো, রুমে বসে কান্না করছে। তোকে যাই বলুক, কিন্তু তোকে খুব ভালোবাসে। আমি রুহির রুমে গেলাম, গিয়ে দেখি চুপ করে জানালার দিকে তাকিয়ে আছে। তখন আমি চুপ করে ওর পিছনে গিয়ে কাতুকুতু দিলাম, আর রুহি লাফ দিয়ে উঠল। কে 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 ও তুই তো এখানে যাস নাই? ও, আমি চলে গেলে তো তোকে আর কেউ জ্বালাবে না, তুই বেঁচে যাবি তাই না? চলে যা, তুই তোর কোনো দরকার নেই, চলে যা। আমি গিয়ে রুহিকে জড়িয়ে ধরলাম। ভাইয়া তুই যাস না, ভাইয়া তুই চলে গেলে আমি একা হয়ে যাব। আমার সাথে হাসি মজা করার মতো কেউ থাকবে না, ভাইয়া যাস না। বাবা, শাকচুনি তো দেখছি কান্নাও জানে। রুহি আমাকে ছাড়িয়ে মারতে লাগলো। কুত্তা, আমি এখানে কান্না করছি আর তুই মজা নিচ্ছিস? হয়েছে, আর মারতে হবে না, এই নে চকলেট, এবার আমি যাই। রুহি চকলেটটা নিয়ে নিল, আবার কি মনে করে আবার দিয়ে দিল। আমার চকলেট লাগবে না, আমার তোকে লাগবে, তুই যাস না ভাইয়া। রুহিকে অনেক কষ্টে মানিয়ে আসলাম, কিন্তু তবুও আসার সময় অনেক কান্না করেছিল। মা বাবাকে বলে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। সোজা বাস স্টেশনে চলে এলাম। এখানে কিছুক্ষণ বসে বাসের জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে বাস আসলো। আমি বাসে গিয়ে আমার সিটে বসলাম। কিছুক্ষণের মধ্যেই বাস সম্পূর্ণ ভরে গেল, কিন্তু আমার পাশের সিট ফাঁকা। মনে মনে ভাবলাম পাশে একটা সিনিয়র আপু বসলে দারুণ হবে, কিন্তু তার আগেই বাস চলতে শুরু করলো। ঠিক তখন একটা মেয়ে বাস থামালো, মনে হয় লেট করেছে। মেয়েটি এসে আমার পাশের সিটে বসলো, কিন্তু মেয়েটাকে দেখে আমার ছোট মনে হচ্ছে। পিচ্ছি পিচ্ছি হলেও দেখতে একদম পরীর মতো। মনে মনে বললাম, থু ছাই, সিনিয়র আপু না বসে একটা পিচ্ছি মেয়ে বসলো। মেয়েটা আমার পাশে বসেছিল। আমি কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম। তখন কে যেন আমাকে গোতা দিচ্ছিল। আমি পাশে তাকিয়ে দেখি মেয়েটি। কি হয়েছে, গোতা কেন দিচ্ছ পিচ্ছি? আমাকে দেখে কি আপনার পিচ্চি মনে হয়? কান থেকে হেডফোন খুলতে খুলতে বললাম। কিসে পড়ো? ইন্টার সেকেন্ড বর্ষে। তাহলে তো তুমি পিচ্ছি, আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। এই ছেলে, আমাকে বারবার পিচ্চি বলিস? জানিস আমার বাবাকে? তোমার বাবা কোনো প্রাইম মিনিস্টার নাকি যে তাকে জানাতে হবে? আমার বাবা রাজশাহীর সব থেকে বড় বিজনেসম্যান। বিজনেসম্যানের মেয়ে বাসে করে ভ্রমণ করছে? আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল তাই। আচ্ছা ঠিক আছে, এখন বলো কেন ডেকেছো? ও হ্যাঁ, তোকে আমার পছন্দ হয়েছে, আমার জামাই হবি? জানিস আমার সব বান্ধবীর জামাই আছে আর আমার নেই। তুই কি আমার জামাই হবি? এই মেয়ে কি পাগল নাকি রে, আজব তো। এই, বেশি ভাব নিচ্ছিস নাকি? একটা সুন্দরী মেয়ে তোকে প্রপোজ করছে আর তুই বারণ করছিস? পেয়েছি, আমার সিনিয়র আপুর সাথে প্রেম করার অনেক স্বপ্ন। কেন সিনিয়র কেন? আমি কি মরে গেছি আমার সাথে প্রেম করবি? আর আমার নাম নীলিমা চৌধুরী। আমি নাম শুনে আকাশ থেকে পড়লাম, কারণ নীলিমা রাজশাহী শহরের সবচেয়ে বড় কোম্পানি নীলিমা গ্রুপ অফ ইনস্টিটিউট এর একমাত্র উত্তরাধিকারী। আমি এনার সম্পর্কে শুধু নাম শুনেছি, কোনোদিনও দেখিনি। তাই আমার কেমন যেন সন্দেহ হলো। তাই বলেই হলো, তুমি নীলিমা চৌধুরী। কেন বিশ্বাস হচ্ছে না? একদমই না, প্রমাণ করো। ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করো। তারপরে সে কাকে যেন ফোন করলো। ফোন করে অপর পাশের ব্যক্তিটা হয়তো একটু চিন্তায় ছিল, সেভাবেই কথা বলছে। কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। তখন কাকে ফোন করলেন? তা একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা, আপনি এখানে কি করছেন? মানে বাসে কেন? আপনার কাছে তো কত দামি দামি গাড়ি আছে। বাহ, একটু আগে পিচ্ছি আর তুমি করে বলছিলে, আর এখন একদম আপনি? বাবা, না মানে তুমি আমাকে তুমি করেই বলবে। তুমি একটু আলাদা। তোমার মতো কোনো ছেলের সাহস হয় নাই এই নীলিমা চৌধুরীকে পিচ্ছি বলে তুমি করে বলার। তোমার কথাবার্তা আমার পছন্দ হলো। মনে মনে বললাম, আগে জানলে কথাই বলতাম না, এখান থেকে বেঁচে গেলেই বাঁচি। না আপনি? তুমি করে বলো। হ্যাঁ, মানে তুমি এখানে কেন? আমি আসলে এখানে বান্ধবীদের সাথে ঘুরতে এসেছিলাম, কিন্তু এখানে ঘুরতে ঘুরতে কখন যে তাদের থেকে আলাদা হয়ে গেছি বুঝতে পারি নাই। তাই ভাবলাম আলাদা যখন হয়ে গেছি আমি আলাদাভাবে এই বাসায় চলে যাই, কারণ আমাকে বাবা কোথাও যেতে দেয় না। তাই ও, তা ভালো। তা কোথায় যাবেন? বললাম তুমি করে বলো, আর একবার আপনি করে বললে না জিপা টেনে ছেড়ে ফেলবো। কোন প্যারাই পড়লাম রে, কেন যে কথা বলতে গেলাম। আমরা কথা বলছি, তখন হঠাৎ করে বাস থেমে গেল। তাই সবাই অবাক হয়ে বাস ড্রাইভারকে প্রশ্ন করছে। তখন বাস ড্রাইভার
বাসের বাইরে গেলে সাথে সাথে কয়েকজন কালো কোট আর কালো প্যান্ট পরে বাসের ভেতরে চলে গেল। অনেকজন মনে করেছে তারা হয়তো চুরি বা বাস ছিনতাই করতে এসেছে। তখন তাদের মধ্যে একজন, এখানে নীলিমা চৌধুরী কোথায়? সবাই নীলিমা চৌধুরীর নাম শুনে অবাক হয়ে আছে। এত বড় কোম্পানির মালিকের মেয়ে এখানে বাসে করে ভ্রমণ করছে জেনে তখন আমার পাশে নীলিমাকে দেখে লোকটি আমার কাছে এসে, স্যার, আপনি এখানে, আপনার বাবা আপনার জন্য অনেক চিন্তা করছিল। চলো আমাদের সাথে। আমার সাথেই ছেলেরাও যাবে। আরে আমি আপনার সাথে কোথাও যাব না। ম্যাম প্লিজ তাড়াতাড়ি চলেন, ওইদিকে স্যার অনেক চিন্তায় আছে। না, আমি এই ছেলেটাকে ছেড়ে যাব না। আরে এই তো দেখছি একদম পিচ্ছি। আমি কি খেলনার পুতুল নাকি? না, আমি যাব না, সরি। আপনি এনেকে নিয়ে যান। বললাম না তুমি ছাড়া আমি যাব না, মানে যাব না। আচ্ছা ঠিক আছে। আমরা বাসের বাইরে এসে নীলিমা আগে বাসে বসে পড়লো। তখন এমনি এরা বড়লোক, এদের সাথে গেলে অপমান ছাড়া কিছুই পাবো না, তার চেয়ে বরং এখান থেকে ভাগে। আমি বললাম আমি পেছনে গাড়িতে বসি, কিন্তু তাও বসতে দেবে না। নীলিমা তার সাথেই বসতে হবে। অনেক জোরাজুরি করে পেছনে গাড়িতে বসে যাব। তখন একটা লোককে বললাম, এই ভাই একটু শুনবেন? জি স্যার বলুন। আমি বলছি কি আমাকে ছাড়াই আপনারা চলে যান। না না না, নীলিমা অনেক জেদি। যদি জানে আপনি তার সাথে আসেননি তখন আমাদের চাকরি থাকবে না। আরে ভাই বোঝার চেষ্টা করেন, ওনার অনেক বড় লোক। আমার মতো গরিব ছেলে তার মেয়ের সাথে দেখলে কি না কি ভেবে অপমান করতে পারে। তাই বলছি প্লিজ ভাই, তার পরিবর্তে আপনিই টাকা রাখেন, 5,000 টাকা দেখিয়ে। ঠিক আছে আপনি থাকেন, কিন্তু আমার টাকা লাগবে না। তো চললাম, বাই। লোকটা তার সাথে ওই নীলিমা চৌধুরী চলে গেল। আমি আবার বাসে চলে আসলাম, কিন্তু বাসের সবাই আমাকে এলিয়েন দেখার মতো করে দেখছিল। অনেক পথ পার করে অবশেষে রাজশাহী চলে আসলাম। তো বাস স্ট্যান্ডে নেমে দেখি নীলের মতো কেউ দাঁড়িয়ে আছে। আরে এটা নিলয় না? আরে এটা তো নিলয়। নিলয় আমার সাথে সেম ক্লাসে পড়ে। তখন আমি নিলয়কে ডাকলাম। তখন সে আমার কাছে এসে, কি রে, তোর আসতে এতক্ষণ লাগে? আর বলিস না, লম্বা কাহিনী, পরে বলবো, আগে বাসায় চল। ঠিক আছে চল। চলে এলাম বাসায়। এসে নিলয় দরজা ধাক্কা দিলে খালাম এসে দরজা খুলে দিল। আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরলো। এতদিন পরে খালার কথা মনে পড়লো তোর? মনে পড়লো তাই তো তাড়াতাড়ি চলে আসলাম। যা রুমে যা, ফ্রেশ হয়ে নে। এখন কিছু খাবি নাকি পরে? না এখন খাবো না, পরে খাবো। কিন্তু আমার রুমটা কোনটা? নিলয়ের সাথে যা, দেখিয়ে দিবে। ও হ্যাঁ, খালাম্মা, খালো কই? তোর খালু অফিসে একটু পরেই আসবে, তখন দেখা করিস। আমি নিলয়ের সাথে আমার রুমে চলে আসলাম। বা রুমটা তো ভালোই গোছানো হয়েছে। এইবার বল, বসে কি এত লম্বা কাহিনী হয়েছে? ভাই আগে আরাম, তারপরে তোর ঘুম করবো হারাম। এখন যা, সর সামনে থেকে। বাহ, আমার বাড়ি আর আমাকে সরতে বলছিস? খালা। ভাই মাফ কর, এইটা তোর বাড়ি, এখন আমাকে মার খাওয়াস না। এখন যা। নীলিমা চলে গেলে দিলাম এক ঘুম। ওইদিকে নীলিমা বাসায় চলে গেল। নীলিমা বাসায় গিয়ে দেখে তার বাবা মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে এবং বাসার সব কাজের লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তখন বাবা! নীলিমার বাবা তাকে দেখে সোজা জড়িয়ে ধরে। কই ছিলি তুই মা? কত খুঁজেছি তোকে। আরে আমি তো ঘুরতে গেছিলাম। কিন্তু তুই তো তোর বান্ধবীদের সাথে থাকিস নাই কেন? আর গার্ড কেন নিয়ে যাস নাই? আরে বাবু ওইসব ছাড়ো, আজ একটা অবাক করার কাণ্ড হয়েছে। কি হয়েছে তোর? দেখি কোথায় লেগেছে। আরে বাবা আমি ঠিক আছে, কিন্তু ঘায়েল হয়েছে আমার মন। কেন, কি হয়েছে আমার মেয়ের মনে? আমি প্রেমে পড়েছি। সেই ছেলে এখনো বেঁচে আছে তো? বাবা! আচ্ছা কোথায় সেই ছেলে? দেখি তার নাম্বার কিছু আছে? সে আমার সাথে এসেছে, আসতে চাইছিল না, কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি। তখনই নীলিমা বাইরে চলে আসে, মানে গাড়ির কাছে। তার সাথে তার বাবাও বাইরে আসে, কিন্তু নীলিমা কোনো গাড়িতে শান্তকে খুঁজে পায় না। বাধ্য হয়ে সে তার বডিগার্ডকে বলে। শান্ত কোথায়? বডিগার্ড উত্তরে বলে, সে আছে নাই চলে গেছে। এতে শুনে নীলিমা রাগ সামলাতে না পেরে সবার সামনে গার্ডকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। তখন তোদের বললাম যে তাকে নিয়ে আসতে, কেন নিয়ে আসিস নাই বল? গার্ড সবাই দাঁড়িয়ে আছে, কারো কোনো কথা বলার সাহস হচ্ছে না। নীলিমা সোজা বাসার ভেতরে গিয়ে সোফায় বসে পড়ে। তা দেখে তার বাবাও তার পিছু পিছু চলে গেল।
দেখ মা, শান্ত হ। তোর কাছে ওই ছেলের নাম্বার থাকলে দে, আমি খুঁজে বের করছি। না বাবা, আমি তার নাম নাম্বার নেওয়ার সময় পাই নাই, তার আগে তোমার ওই সব গার্ড চলে এসেছিল। দেখ মা, তুই ওই ছেলের সম্পর্কে কিছুই জানিস না, তো আমি কিভাবে খুঁজে পাবো তাকে? আমি কিচ্ছু জানি না, আমি ওই ছেলেকে চাই মানে চাই। বলেই নীলিমা তার রুমে চলে গেল এবং রুমে বসে কান্না করছে। আর তার বাবা লোক পাঠালো শান্তকে খুঁজতে। আর এদিকে আমি ঘুমিয়ে আছি, তখন নিলয় এসে, এই আরে কটা ঘুমাবি? এবার ওঠ, সেই দুপুরে ঘুমিয়েছিস আর এখন বিকাল। যা ওঠ। আমি উঠে বিছানায় বসলাম। যা ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। এখন বিকেলের খাবার। আরে তোর জন্য মা রান্না করেছে, তাই এখন চল। নিলয় চলে গেল, আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে। নিলয়, খালো কিন্তু একটা মেয়েও আছে। আগে দেখে তো সিনিয়র মনে হচ্ছে। আমি তখন গেলাম নিচে। তখন আসসালামু আলাইকুম, কেমন আছেন খালো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালোই। আরে বসো বসো, তোমার জন্য তোমার খালা সে কখন থেকে খাবার রান্না করছে, তখন তুমি শুরু করো। আমি খাবারের টেবিলে তাকিয়ে দেখি সব আমার পছন্দের খাবার। দেখে জিভে পানি চলে এসেছে। তখন খালাম্মা বলল, শান্ত, নে শুরু কর, সব তোর পছন্দের খাবার রান্না করেছি। কি দেখেন কখন থেকে? তাড়াতাড়ি খাবার খাওয়া শুরু করেন। আমি খাবার খাওয়া শুরু করলাম। আজ আমি অল্প খেতাম, কিন্তু খালাম্মা ছাড় আর বাঁধি না। এটা একটু খা, ওটা একটু চেক কর বলে এত খাবার খাওয়ালো শেষে কিনা যে আগামী 10 দিন না খেয়ে রোজা রাখতে পারবো। সবার খাবার শেষ, খালো চলে গেল তার রুমে, আর খালাম্মা সবকিছু পরিষ্কার করতে চলে গেল। আমি আর নিলয় আর ওই মেয়েটির সোফায় গিয়ে বসলাম। তখন নিলয়কে ইশারা করে বললাম, ওই মেয়েটা কে রে? তখনকার ও, তোমাদের পরিচয় করিয়ে দিই। শান্ত, এই হলো মেয়েটি, ঋতু আপু, আমার মামাতো বোন। আর ঋতু আপু এখানে থেকে পড়াশোনা করবে। সে এবার অনার্স 3য় বর্ষে। আর আপু এই হলো আমাকে শান্ত, আর ও হলো আমার খালাতো ভাই। বলতে গেলে আমরা বন্ধু, এবং আমি আরও সেম ক্লাসে পড়ি। মানে জুনিয়র তো শান্ত, তুমিও আমাকে তুমি করে বলতে পারো। ঠিক আছে আপু, আমার সিনিয়র মেয়েদের সাথে প্রেম করার স্বপ্ন পূরণ হবে দেখছি। ও শান্ত, তোর অ্যাডমিশন আমাদের কলেজে করিয়েছে, আর ওখানে ঋতু আপুও পড়ে। আমরা তাই একসাথে যাব, ঠিক আছে? রেডি থেকো। ঋতু আপু, ঠিক আছে। সবাই চলে গেল ঘুমাতে, যে যার রুমে। কিন্তু আমার বারবার ওই পিচ্ছি নীলিমার কথাই মনে পড়ছে। ওর ওই পিচ্ছিদের মতো কথা, আর যেটা আমাকে কেমন যেন টানছে। নীলিমার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকালে মিষ্টিটাকে ঘুম থেকে উঠলাম, মানে ঋতু আপু ডাকতে এসেছিল। আমরা সবাই কলেজে চলে গেলাম। কলেজটা অনেক সুন্দর। প্রিন্সিপালের কাছে গিয়ে কিছু কাগজ বাকি ছিল, ওইগুলো জমা দিলাম। আর আমি আর নিলয় ক্লাসে চলে আসলাম। ও ঋতু আপু তার ক্লাসে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ভালো কয়েকটা বন্ধু বানিয়ে ফেললাম। এমনি সবাই নিলয়ের বন্ধুই ছিল, মানে আমি শুধু তাদের দলে নতুন মেম্বার। আমি ক্লাস করছি, জানালার পাশে আমাদের ক্লাস ছিল। 2 তলা, আমাকে বাইরে থেকে ভালোভাবেই দেখা যাবে। আমি ক্লাস করছি। ওইদিকে নীলিমার বাবা অনেক খোঁজাখুঁজি করার পরেও শান্তকে খুঁজে পেল না। আর নীলিমাকে তার বাবা অনেক বোঝানোর পরে সে কলেজে গেল। গিয়ে তার বেস্টু রীতি বলল। নীলিমার রীতির সাথে ভালো সম্পর্ক। কি রে নীলিমা, তুই ঘুরতে গিয়ে কোথায় চলে গেছিলি? ও কথা বাদ দে, আমার ভালো লাগছে না, চল ক্লাস চল। যখন নীলিমা তার ক্লাসে যাবে ওই সময় তার চোখ গেল অনার্স 1ম বর্ষের ক্লাসের দিকে। সেখানে একটা ছেলে দেখতে পায়। সে একটু ভালো করে দেখে বুঝতে পারে এটাই বাসের ওই ছেলেটা, মানে শান্তকে দেখতে পায়। তখন সে খুশি হয়ে রীতিকে বলে, এই ওই ছেলেটা কি কলেজে নতুন? নতুন হতে পারে, কারণ আগে দেখি নাই। আরে এটাই সেই। কার কথা বলছিস? আরে আমি যখন হারিয়ে গেছিলাম তখন এই ছেলেটা আমাকে সাহায্য করে। ওই প্রথম যে আমাকে সাধারণ মেয়ের মতো কথা বলেছে, আমার ওর কথাগুলো না একটু বেশি ভালো লাগলো। বুঝেছি। তাই তোর মনে এখন ওর জন্য ভালোবাসার সৃষ্টি হয়েছে। আরে পাগল মেয়ে, এটা ভালোবাসা না, এটা আবেগ, বুঝছিস? আরে না, আমি ওকে সত্যি ভালোবাসি। ভালো লাগাকে তুই ভালোবাসা বলছিস? একদিনে দেখা হয়ে ভালোবাসা হয় নাকি?
তাই ওর কথা বাদ দিয়ে পড়াশোনা কর গিয়ে। আরে না, চল দেখা করে আসি। তুই চল আমার সাথে ক্লাসে। রীতি নীলিমার একটা কথাও না শুনে ওকে টানতে টানতে ক্লাসে নিয়ে যায় এবং ক্লাসের বাইরে যেতে দেয় না। আর এদিকে আমি 3টা ক্লাস করে বোর লাগছিল, তাই সবাই মিলে বাইরে ঘুরতে গেলাম। শুধু ছেলের আর ঋতু আপুকে বললাম, কিন্তু সে বলল যাবে না, তাই আমরা গেলাম। ঘুরে বাসায় চলে এলাম। ওই থেকে নীলিমা অনেক চেষ্টা করে রীতির কাছ থেকে ছাড়া পায় এবং আমাকে খোঁজে, কিন্তু আমাকে না পেয়ে চলে যাবে। তখন দেখ, তোর জন্য সে চলে গেল। আমি কি করলাম? আমি কি ওকে চলে যেতে বলেছি? ওর সাথে কেউ এসেছিল নাকি কলেজে? হ্যাঁ, একটা আপু এসেছিল, কিন্তু আপুটা কোন ক্লাসে পড়ে জানি না। কি জানিস তুই? অনেক হয়েছে, এবার বাসায় চল। আরে বান্ধবী থাম না, দেখি আছে নাকি। অনেক খুঁজেও যখন শান্তকে পেল না, তখন মন খারাপ করে নীলিমা বাসায় চলে গেল। এদিকে আমরা সব বন্ধুরা মিলে অনেক ঘুরলাম। ও আপনাদের তাদের নাম বলে দিই, রনি, মাহিম, রোহান, রাতুল। আমরা যে যার বাসায় চলে গেলাম। আমি নিলয় বাসায় চলে আসলাম। এসে মোবাইল চার্জে দেব, তখন দেখি মা অনেকগুলো ফোন করেছে। আমি ফোন ব্যাক করলাম। তখন আসসালামু আলাইকুম, কেমন আছো মা? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই? আমি তো জানোই ভালোই থাকবো। ওখানে গিয়ে তো মাকে ভুলে গেছিস তাই না? আরে তোমাকে বলা যায়? তুমি হলে আমার মা, তোমাকে বলতে পারি? আসলে আসার পর থেকে এখানে কিভাবে সময় পার হলো বুঝতেই পারিনি। তো এখন তোর বোনের সাথে কথা বল। তুই কাল চলে গেলি, একবারও ফোন রিসিভ করিস নাই। ঠিক আছে, রোহিকে ফোন দাও। মা রোহিকে ফোনটা দিল। তখন এই শাকসুন্নি জ্বালানোর জন্য কেউ নাই ওখানে? আরে থাম, বেচারা প্রাণীদের কেন রাখছিস? আরে আমার পিছি বোন আমাকে জ্বালাতে পারছে না নাকি? আরে সময় পায় নাই। ওই মা তোর বাসে আছে? ও হ্যাঁ, ভুলে গেছি। আমার কথা শোন, রাজশাহী থেকে আসার সময় আমার জন্য একটা মিষ্টি ভাবি নিয়ে আসিস। তার বলতে এবার মাকে ফোন দে। রুহি মাকে ফোনটা দিল। কালো ভর্তি করে দিয়েছে। এভাবে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। সেখানে খালো বলল, শান্ত, কেমন লাগলো কাল কলেজটা? খালো ভালো। ঋতুমা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না বড় আব্বু, কোনো অসুবিধা নেই আমার। কথা পরে বলো, আগে খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমরা সবাই খেয়ে চলে গেলাম কলেজে। আমি আর নিলয় গেলাম আমাদের ক্লাসে, আর ঋতু আপু তার ক্লাসে গেল। আর ওদিকে নীলিমা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে আছে। এটা দেখে তার বাবা অবাক। সে জগিং করে এসে দরজা থেকে নীলিমাকে দেখে, কি ব্যাপার মা, আজ এত তাড়াতাড়ি উঠলি যে? আজ কলেজে একটু কাজ আছে, তা তুমি তাড়াতাড়ি এসো, খেয়ে কলেজে যাব। তুই অপেক্ষা কর, আমি আসছি। কিছুক্ষণ পরে তারা খেয়ে যখন নীলিমা সোজা কলেজে চলে গেল, সেখানে রীতি তার অপেক্ষা করছিল। তখন কিরে, ও এসেছে তো? ক্লাসে গেল। তুই থাক, আমি দেখা করে আসি। আরে রীতি কিছু বলতে যাবে, তার আগেই নীলিমা চলে গেল। ওইদিকে আমরা সবাই আড্ডা দিয়েছি। তখন ক্লাসে স্যার আসলো। তখন সবাই পড়ায় মনোযোগ দিল। সবার মনোযোগ পড়ায়। ঠিক তখনই দরজা থেকে কেউ একজন স্যারকে বলল, স্যার আসতে পারি? স্যার ঘুরে তাকিয়ে দেখে নীলিমা দাঁড়িয়ে আছে। তখন নীলিমা, তুমি আবার এই ক্লাসে? সবাই নীলিমার নাম শুনে চমকে উঠল। সবার নজর নীলিমার দিকে। তখন আমার এখানে একজনকে দরকার ছিল। ঠিক আছে, কাকে দরকার আছে? এসো, ক্লাসের ভেতরে এসো। নীলিমা ক্লাসের ভেতরে গিয়ে, স্যার ওই ছেলেটার সাথে কিছু কথা ছিল। নীলিমার এই কথা শুনে আমি আর নিলয় সহ সবাই অবাক। আর আমি ভয়ে আছি বাসের ঘটনা নিয়ে। স্যার আমি ওই ছেলেটাকে নিয়ে একটু ক্লাসের বাইরে যেতে চাই। ঠিক আছে শান্ত। জি স্যার। যাও, কি বলে শুনে আসো। আমি সিট থেকে উঠব, তখন নিলয় পাশে থেকে ফিস করে বলে, ভাই যাই করিস ওকে রাগাস বা কাঁদাস না, না হলে তোর সাথে আমাদেরও 12টার খবর বানিয়ে দিবে। ভয় দেখেছিস কেন? আমি নীলিমার সাথে বাইরে চলে আসলাম। তখন কি বলবেন বলুন? এখানে না, কলেজের পেছনে চলো। নীলিমা আমাকে টানতে টানতে কলেজের পেছনে নিয়ে গেল। এবার বলুন, তুই ওই দিন চলে গেলি কোন সাহসে? আসলে মানে কি মানে বলছিস? তুই বল, কেন গেছিলি? কেন যাবো আপনার সাথে, একটু সাহস নিয়ে বললাম। বাহ, আমি নরম করে কথা বলছি তাই তুই আমাকে এমন করছিস? তুই কলেজে নতুন
তাই আমাকে চিনিস না। আমি চিনতেও চাই না, আমাকে যেতে দিন। যেতে দেবো, তার আগে আমি তোমাকে আই লাভ ইউ বলবো আর তুমি আমাকে আই লাভ ইউ টু বলবে, ঠিক আছে? আমি পারবো না, তোমার মতো পিছু মেয়েকে আই লাভ ইউ বলবো, কোনোদিনও না। মানে তুই বলবি না? অনেক হয়েছে, ছাড়ো না আমাকে, কলারটা ছাড়িয়ে আমি গেলাম, আমি চলে আসবো তখন। শান্ত, আমি তোমাকে ভালোবাসি 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 তোমাকে, আমাকে ফিরিয়ে দেও না, অনেক ভালোবাসবো তোমায়। আমি পেছন ফিরে, এই পিছি মেয়ে, এটা তোমার কোনো আবেগ, ভালোবাসা না। আর প্রথম দেখায় ভালোবাসা হয়? ভালোবাসা যে কোনো সময় হতে পারে, কাকে কোনো সময় কাকে ভালোবেসে ফেলবে সেটা শুধু আল্লাহই জানে। আর আমি তোমার ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এটা তোমার আবেগ, কেন বুঝছো না? এটা আবেগ না, এটা ভালোবাসা। দেখো, আমি তোমাকে চিনতাম না, তোমার সাথে বাসে দেখা, তারপরে আবার ওই একই কলেজে আমাদের দেখা, এটা ভালোবাসা, যেটা আল্লাহ চেয়েছে তাই হচ্ছে। থাকো তোমার ভালোবাসা নিয়ে। আমি চলে আসলাম সেখান থেকে, তখন রাস্তায় ঋতু আপুর সাথে দেখা। তখন, শান্ত, তুমি এখানে? ও, আমি ক্লাসে যাচ্ছিলাম, তুমি এখানে? আমি তোমাদের কাছেই যাচ্ছিলাম। কেন? আমি ওখান থেকে চলে আসার পরে নীলিমা আমার পিছে পিছে আসে, এসে দেখে আমি ঋতু আপুর সাথে কথা বলছি। তখন তার বাসের ওই কথা মনে পড়ে যায়। শান্ত এই মেয়ের সাথে কথা কেন বলছে? দেখে সিরিয়ান মনে হচ্ছে না? শান্ত আমার 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 নীলিমা রাগের মাথায় এমন কাজ করলো যা করিডোরে যারা ছিল সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নীলিমা সবার সামনে ঋতু আপুকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো। তখন, হে মেয়ে, তুমি দেখছি খুব বেয়াদব। ঋতু আপু থাপ্পড় খেয়ে সোজা মেঝেতে পড়ে গেছে, তাই আমি তাকে তুলতে গেলাম। তখন নীলিমা আমাকে জোর করে তার থেকে চালিয়ে নিয়ে আসলো। তখন, এই কি করছেন আপনি, পাগল নাকি? এভাবে কাউকে থাপ্পড় মারে? উনি তোমার সিনিয়র। তো কি হয়েছে? তুই এই মেয়ের সাথে কেন কথা বললি? মামা তো বলতে কি হয়েছে, তাই কথা বলতে হবে? আর এই যে আপু, আপনাকে বলছি, আপনার লজ্জা করে না কলেজের জুনিয়র ছেলের সাথে কথা বলতে? ঋতু আপু মেঝে থেকে উঠে দাঁড়ালো, কিন্তু ঠিক করে দাঁড়াতেও পারছে না, হয়তো পায়ে লেগেছে। তখন হঠাৎ সে পড়ে যেতে লাগলো। আমি ধরে ফেলি, মানে তখন ঋতু আপু আমাকে ধরে দাঁড়িয়ে আছে। শান্তকে ছেড়ে দাও। না, ছাড়বো না। কি করবি তুই? শান্ত, আমি দ্বিতীয়বার বলবো না, ওকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। না, ছাড়বো না। এই, এখানে কেউ আছে যে এই পাগল মেয়ের চিকিৎসা করবে? আমি ঋতু আপুকে ধরে নিয়ে যাচ্ছি, সে হাঁটতেও পারছে না, হয়তো পাটা মচে গেছে। তখন, শান্ত, আমি একা যেতে পারবো, আমাকে ছেড়ে দাও। আরে কি বলো, তোমাকে এই অবস্থায় ছাড়া যাবে না, চলো ডাক্তারের কাছে। আমি আর সামনে যাব, তখন নীলিমা আমার সামনে এসে ঋতু আপুকে ধাক্কা দিয়ে ফেলে দিলে। ছেলেদের গায়ে ঘেঁষাঘেঁষি করতে ভালো লাগে, তাই না? আপনি আমার সামনে থেকে যাবেন? না, যাবো না। কি করবি? আমি ঋতু আপুকে চলতে যাব, তখন নীলিমা আমার হাত ধরে। তুমি ওই মেয়েকে তুলবে না। এবার আর রাগটা কন্ট্রোল করতে না পেরে টাস টাস করে দুটো থাপ্পড় দিলাম, দিয়ে আমি ঋতু আপুকে তুলে নিয়ে যেতে লাগলাম। আর এইসব নাটক কলেজের সব ছাত্রছাত্রীরাই দেখেছে। আমি সামনে যাব, তখন নীলিমা, তুমি আমাকে মারো, আরো মারো, কিন্তু ওই মেয়ের সাথে যেও না। আমাকে আমার কাজ করতে দিন। অনেক হয়েছে, তুই এই নীলিমা চৌধুরীকে চিনিস না। তোকে শেষবারের মতন বলছি, ওই মেয়েকে ছেড়ে দে, না হলে কি করবি? হ্যাঁ, দেখ শুধু। নীলিমা আমার কাছ থেকে ঋতু আপুকে ছাড়িয়ে ঠাস ঠাস করে মারতে লাগলো। ঋতু আপুর ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আমি গিয়ে নীলিমাকে ছাড়িয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারলাম। কেন করছো এইসব? আর একবার ঋতুর গায়ে হাত তুলে তোমাকে আরো থাপ্পড় দেব। ও তাই তো, দাও থাপ্পড়, যত ইচ্ছে দাও, কিন্তু একবার বলো ভালোবাসি। আমি ভালোবাসি না, আর তোমার মতো কোনটি মেয়েকে ভালোবাসবো না, বুঝলে? আমি যা চাই সেটাই পাই, আর তোমাকে তো আমি পেয়েই ছাড়বো, কোনোদিনও না। চ্যালেঞ্জ আমার পছন্দ। আমি ঋতু আপুকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। ডাক্তার বলল কিছুক্ষণ রেস্টে থাকতেই সে এখন হাসপাতালে বেরিয়ে শুয়ে আছে। তখন, সব আমার জন্য হয়েছে, না আমি তোমার সাথে কথা বলতাম আর না এসব হতো। আরে না, ওই মেয়েটা একটা পাগলি ছিল, তাই এমন হলো। না শান্ত, তুমি জানো না নীলিমা খুব জেদি একটা মেয়ে। কলেজে একটা ছেলে শুধু থাকে, মজা করে ফেলে দিছিল। তারপরে নীলিমা সেই ছেলেকে 3 মাসের জন্য পা ভেঙে হাসপাতালে পাঠালো। আরে কিছু হবে না ভাইরে, কি করি এখন? আমি তো ফুল জায়গায় চলে এসেছি। আপু, আমি একটু বাইরে গেলাম মোবাইলে রিচার্জ করতে। সাবধানে। আমি বাইরে চলে আসলাম।
এসে দোকানে রিচার্জ করে যেতে লাগলাম। তখন একটা লোকের সাথে ধাক্কা লাগলো। আমি সরি বলে চলে আসলাম। আমি হাসপাতালের ভেতরে মোবাইল চালাতে চালাতে হাঁটছি, তখন সামনে একজন থেকে ধাক্কা লাগলো। আরে ভাই, সামনে দাঁড়িয়ে না থেকে সাইড দেন। দেব, কিন্তু তোকে না। মানে? তখন আমাকে পেছন থেকে একজন তুলে নিয়ে আমাকে অজ্ঞান করে দিল। তারপরে আমার কিছু মনে নেই। আর ওইদিকে ঋতু আপু আমাকে খুঁজতে বের হলো। তখন তার সামনে নিলয় আসলো। নিলয়, তুমি এখানে? কলেজের কাহিনী শুনে তোমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি, কিন্তু তুমি এই অবস্থায় এখানে? আরে শান্ত, ওই কখন যে গেল মোবাইলে রিচার্জ করতে, এখনো আসেনি। কি? এদিকে আমার যখন জ্ঞান ফেরে তখন আমি চেয়ারে বাতা, পুরো রুম অন্ধকার। ওই সময় একজন রুমে আসলো, এসে আমার সামনে বসলো। আমি বুঝতে পারছি না যে কে সে, কে আপনি, আর আমি এখানে কেন? বাহ, আমার জানটার জ্ঞান ফিরেছে তাহলে। নীলিমা? আমি? কেন? অন্য কারো অপেক্ষা করছিলে? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন, আর বেঁধে রেখেছেন ভাই কেন? আরে, তুমি তো আজ আমাকে চ্যালেঞ্জ দিলে, পারলে তোমার ভালোবাসা আদায় করার। ওটা আমি এমনি বলেছিলাম, এখন আমাকে ছেড়ে দেন। বলো, আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে, তাহলে তোমাকে ছেড়ে দেবো। কোনোদিনও না। তোমার মতো মেয়েকে কোনো ছেলেই বিয়ে করবে না। অন্য ছেলে চাই না, শুধু তোমাকেই চাই। তা হবার নয়, আমাকে ছেড়ে দাও। সেটা ভুলে যাও, তোমার আর আমার সামনের সপ্তাহে বিয়ে, তারপরে তোমাকে ছাড়ার বিষয় ভাববো। না, আমি বিয়ে করব না তোমাকে। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার পরিবারের সবাই চিন্তা করছে হয়তো। না, ছাড়া যাবে না। ওকে, বাই, পরে দেখা হবে। নীলিমা চলে গেল। আমি ওই অন্ধকার রুমে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছি। আর ওইদিকে ঋতু আপু, নিলয়, কালাম্মা খালু সবাই আমাকে খুঁজছে। তারা এখনো আমার মা বাবাকে এই বিষয়ে কিছু বলে নাই। তখন সবাই খুঁজে না পেয়ে বাসায় চলে যায়। তখন এইসব আমার জন্য হয়েছে না, আমি শান্তর সাথে কথা বলতাম, আর না নীলিমা শান্তকে তুলে নিয়ে যেত। তোমার দোষ মানে কি বলছো ঋতু? আমি বলেছি। তখন কলেজের ঘটনাটা সব বলল। ওই নীলিমা মেয়েটা একটা গুন্ডি আর খুব জেদি, কিন্তু মন থেকে ভালো। আচ্ছা, নীলিমা কলেজে ওই সব ছেলেদের মারে যারা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে। বুঝলাম। তো নীলিমার বাসা কোথায়? আমি ওর বাসায় খোঁজ নিয়েছি, ওরা কোথায় যেন গেছে। এখন পুলিশকে খবর দিতে হবে, তাছাড়া কোনো উপায় দেখছি না। 24 ঘন্টা না হলে পুলিশ এই বিষয়ে কিছু করবে না। এখন অপেক্ষা করি, যদি শান্ত চলে আসে। আর ওর মা বাবাকে আগেই এই বিষয়ে কিছু বলো না, শুধু শুধু চিন্তা করবে। এদিকে আমি অনেকক্ষণ হয়ে গেল কি করব ভাবছি। তখন অন্ধকারে মনে হলো আমার পাশে একটা টেবিল আছে। তখন আমি পা দিয়ে নাড়িয়ে দেখি এটা টেবিল। তখন টেবিলে কিছু আছে নাকি খুঁজবো, কিন্তু হাত চেয়ারের পেছনে বাঁধা থাকার জন্য কিছু খুঁজেও পাচ্ছি না। তাই একটু চেয়ারটা এগিয়ে নিলাম। তখন রুমের লাইটটা জ্বলে উঠলো। আমি সামনে তাকিয়ে দেখি নীলিমা দাঁড়িয়ে আছে, হাতে খাবারের প্লেট। তখন সে আমার কাছে এসে, তুমি তো ওইখানে ছিলে, এখানে কিভাবে আসলে? আসলে মানে আমি একটু ওয়াশরুমে যাব, তাই আর কি। আমাকে ডাকতে পারতে, হাতের বাঁধন খুলে দিতাম। তখন সে আমার হাতের বাটনটা খুলে দিল। আমার হাতটা ব্যথা করছে। তখন আশেপাশে তাকিয়ে দেখি এই রুমে অনেক জিনিসপত্র আছে। এটা তোমার রুম নাকি? কেন, পছন্দ হয়েছে? ওটা বাদ দাও, ওয়াশরুম কোন দিকে? ওইদিকে। আমি ওয়াশরুমের দিকে যাব। তখন পালানোর চিন্তা যেন মাথায় না আসে। আমি ওয়াশরুমের ভেতরে এসে একটা জানালা দেখলাম, কিন্তু গ্রিল দেওয়া, তাই যাওয়া যাবে না। আমি ফ্রেশ হয়ে বাইরে আসলাম, দেখে নীলিমা হাতে খাবার প্লেট নিয়ে বসে আছে। তখন এখানে আমার পাশে বসো, আমি তোমাকে খাইয়ে দিই। দরকার নেই, আমার হাত আছে। নীলিমা একটা ছুরি দেখিয়ে, আমার কাছে আসবি নাকি? আমি চুপচাপ গিয়ে তার পাশে বসলাম, আর সে আমাকে খাইয়ে দিচ্ছে। তার খাওয়ানো শেষ হলে, এখন এখানে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর তুমি? তোমার পাশে। কি না আমি? ছুরিটা এখানেই আছে। কি না আমি? তারপরে নীলিমা শান্তর বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। আর শান্ত কিভাবে পালাবে এই চিন্তায় ঘুমিয়ে গেল। সকালে নীলিমার আগে ঘুম ভেঙে যায়। তখন সে দেখে শান্ত তাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তখন আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, আর তোমার এই ভালোবাসা আমি আদায় করেই ছাড়বো। তুমি শুধু আমার নীলিমা চৌধুরী। তখন নীলিমা আমাকে ডাকতে লাগলো।
এখন ঘুমাতে দাও তো। এখন উঠো, পরে ঘুমাও। নীলিমার কথা শুনে আমি চোখ খুলে দেখি নীলিমাকে জড়িয়ে ধরে আছে। তখন তাকে ছেড়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠি। আরে ছাড়লে কেন? ভালোই তো লাগছিল। না কিছু না। এই নাও টাওয়াল, আর যাও ফ্রেশ হয়ে এসো। শান্ত ওয়াশরুমে গেল একদম গোসল করে। তখন মনে পড়ে তার কোনো জামা কাপড় এখানে নেই। তখন সে নীলিমাকে ডাকতে লাগলো। নীলিমা এসে দেখে শান্ত ওয়াশরুমের দরজা হালকা খুলে মাথা বের করে আছে। বলো জান পাখি, কি লাগবে? এখানে কি আমার জন্য কিছু জামা হবে? কেন এভাবে বের হয়ে আসো? আমার জন্য কিছু জামা দিলে ভালো হতো। তুমি এভাবেই বের হও, না হলে জামা পাবে না। শান্ত কোনো উপায় না পেয়ে তাওয়াল পেঁচিয়ে সে ওয়াশরুম থেকে বের হলো। তার একটু লজ্জা লাগছিল। এবার আমি জামা পাবো কি? আরে আমার দিকে এগোছো কেন? আমি পেছোতে পেছোতে দেয়ালে পিঠ থেকে তখন নীলিমা আমার সামনাসামনি এসে চোখ বড় বড় করে বুকের দিকে তাকিয়ে আছে। আমি আর কি বলবো? তার আগে সে তার এক হাত আমার বুকে রাখে আর নাড়াচাড়া করতে থাকে। আমি ওকে বাধা দিব তখন। আমাকে বাধা দিলে ভালো হবে না। ভুলে যেও না তুমি টাওয়াল পরে আছো। আমি কিছু বলতেও পারছি না। নীলিমা এবার আচমকা আমার বুকে একটা চুমু দিয়ে বসলো আর এতে আমি অনেক অবাক হলাম এবং নীলিমাকে সাইডে সরিয়ে দিয়ে, কি করছো এইসব? পাগল নাকি তুমি? তোমার জন্য। তুমি দূরে চলে গেলে কেন? কি করতে চাইছিলে এখন তুমি? কেন? সব ছেলেরা তো একটা মেয়ের কাছে থেকে তো এটাই চায়। আর যদি আমাকে নিজের শরীর দিয়ে ভালোবাসা পাই তাহলে তাই দিয়ে দেব। নীলিমা, ভালোবাসা মানে ভোগ করা বলে না। ভালোবাসা মানে এটাই যে তুমি যাকে ভালোবাসো তার হাসি, তার খুশি, তাকে এক পলক দেখার আকাঙ্ক্ষা। যে ভালোবাসায় সরিয়ে দিয়ে হয় তাকে ভালো লাগা বলে, ভালোবাসা না। শান্তর কথায় নীলিমা একদম চুপ হয়ে আছে। সম্পূর্ণ রুম নীরব হয়ে আছে। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আমার ভালোবাসা কয়েকদিনের না, এটা 1 বছর আগে থেকে। তোমাকে দেখার পরে থেকে কিভাবে বলি, আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। নীলিমা শান্তর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। এটা দেখে শান্ত একটু অবাক হলো। আচ্ছা, এখন আমাকে আমার জামা দেবে নাকি এভাবে রাখার ইচ্ছা আছে? ইচ্ছে করে তোমাকে এভাবেই জড়িয়ে ধরে থাকি, কিন্তু তুমি তো করতেই দাও না। ঠিক আছে, বিয়ের পরে আমরা প্রতি রাতে ফুটবল টিম বানানোর ব্যবস্থা করব। পাগল? না, পাগলি। শান্তর পাগলি নীলিমা। নীলিমা শান্তকে জামা কাপড় দিয়ে দিল আর বাইরে চলে গেল। তাহলে বলি, নীলিমা কি জন্য বলল যে সে 1 বছর আগে থেকে ভালোবাসে? তাহলে 1 বছর আগে যেতে হবে। 1 বছর আগে নীলিমা পাবনা গেল তার বাবার জন্য। তার বাবার পাবনায় কিছু কাজে গিয়েছিল। তখন নীলিমাও গিয়েছিল তার সাথে। তখন তাদের কাজ শেষ করতে রাত হয়ে গেল। তখন তারা গাড়িতে। বাবা, তোমার দেখছি কাজ শেষ হতে অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ রে মা, আর একটু বেশি দেরি হয়ে গেল কেন? খিদে লাগছে নাকি? হ্যাঁ, একটু। আরে পাগলি মেয়ে, খাবার খাবি বললেই পারতি। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি। আপনি না থাকলে হয়তো আমি আর। আপনার নাম কি আর আপনি এখানে কি করছেন এত রাতে? আমার নাম আশা, আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। কি তার মানে এই ছেলেগুলোর মধ্যে একজন আপনার বয়ফ্রেন্ড ছিল? সে আমাকে রুম ডেট করতে বলেছিল, আর তা না করলে সে আমাকে ছেড়ে চলে যাবে। আর আমি তাকে অনেক ভালোবাসতাম, তাই তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। যখন ওই ছেলেটা রুম ডেট করতে বলেছিল তখন বোঝে না উচিত ছিল ওই ছেলে আপনাকে কোনোদিনও ভালোই বাসে নাই, শুধু ভোগ করতে চেয়েছিল, তাই আজ এমন হলো। আমি ভুল মানুষকে ভালোবাসি, নিজের প্রতি ঘৃণা লাগছে। আমি এই কাকে ভালোবাসতাম? আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, ওর মতো জানোয়ার থেকে বাঁচানোর জন্য। তা আপনার নাম কি? আমার নাম শান্ত। আপনি কি একা যেতে পারবেন নাকি পৌঁছে দেব? না ভাইয়া, একা যেতে পারবো। আপনাকে আরেকবার অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। তারা অন্ধকারে কথা বলছিল, তাই নীলিমা শান্তর চেহারা দেখে নাই। যখন শান্ত চলে যাবে তখন নীলিমা একটা দেয়ালের ফাঁকে লুকিয়ে পড়ে এবং ল্যাম্পপোস্টের আলোতে শান্তকে দেখতে পায়। তখন সে ওই জায়গা থেকে চলে আসে। এসে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। নীলিমাকে আসতে দেখে তার বাবা জড়িয়ে ধরে।
কোথায় চলে গেছিলি? কত চিন্তা হচ্ছিল। নীলিমা তাকে সব ঘটনা বলে দেয়। ছেলে আসলেই ভালো ছিল। বাবু, আমার একটা কথা রাখবে? কি কথা? তোর সব কথা, সব জেদ আমি হাসি মুখে মেনে নিয়েছি। তুই যা চাইবি তাই এনে দেব। বল কি চাই? আমি ওই শান্ত নামের ছেলেটাকে নিজের জীবন সঙ্গী বানাতে চাই। ঠিক আছে, আমার মা যা চাইবে তাই এনে দেব। সত্যি? নীলিমার বাবা আর শান্তকে খুঁজে পায় না। এভাবে 1 বছর চলে গেল। হঠাৎ নীলিমা পাবনা ঘুরতে যাওয়ার সময় হারিয়ে যায়। তখন সে শান্তকে বাসে বসে থাকতে দেখে। আর তারপরে কি হলো তা তো আপনারা জানেন। এবার গল্পে ফেরা যাক। শান্ত জামা কাপড় পরে রুম থেকে বের হয়ে পালাবে বলে তখন দেখে সম্পূর্ণ বাড়ি সাজানো হয়েছে। তখন একটা 45 বা 46 বছরের একটা লোক শান্তকে দেখে বলে, তা জামাইয়ের কেমন ঘুম হলো? জামাই মানে? আর আপনি কে? আমি তোমার শ্বশুর মশাই, মানে নীলিমার বাবা। ও, দুঃখিত। আসলে আমি আপনাকে আগে কোনোদিনও দেখি নাই, শুধু নাম শুনেছি। আরে ঠিক আছে, তো আমার কথার কিন্তু এখনো উত্তর পাই নাই। আমার আর ঘুম? ভালোই হয়েছে, কিন্তু বাড়িতে এত সাজানো মানে? আজ নীলিমার জন্মদিন, তাই এত সাজানো হচ্ছে। ও, আমি জানতামই না। ঠিক আছে, তুমি রুমে গিয়ে বিশ্রাম নাও। আমি সেখানে অনেক থাকার চেষ্টা করলাম, কিন্তু নীলিমার বাবা আমাকে জোর করে রুমে পাঠিয়ে দিল। আমি রুমে বসে বসে বোরিং ফিল করছি, আর মোবাইলটাও নাই যে মোবাইল নিয়ে টাইম পাস করব। নীলিমা আমার মোবাইল নিয়ে গেছে, আমি পালিয়ে যাব তাই। তারপর আর কি, অনেকক্ষণ ধরে বসে থেকে দিন পার করে দিলাম। বিকেলবেলা আমি ঘুম থেকে উঠি, কিন্তু আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। কিন্তু অবাক করার বিষয়, আমার বুকে কিছু ভারী লাগছিল। তাই বুকের উপর তাকিয়ে দেখি একটা মেয়ে, চুলের জন্য মুখ দেখতেও পাচ্ছি না। আমি একটু নড়তেই মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি আসে। এটা আর কেউ না, নীলিমা। আজ নীলিমাকে দেখে সত্যি পরীর মতো লাগছে। আমি তার চোখের দিকে তাকিয়ে আছি, আর নীলিমা আস্তে আস্তে আমার ঠোঁটের কাছে তার ঠোঁট আনতেছে। তখন হঠাৎ আমার হুঁশ ফেরে। সে তাড়াতাড়ি নীলিমাকে আমার ওপর থেকে সরিয়ে দিলাম। কখন এসেছিলে? যখন তুমি ঘুমিয়েছিলে। তো ডাকলে না কেন? তোমাকে ঘুমিয়ে থাকতে দেখে অনেক মায়া লাগলো, তাই ডাকি নাই, তোমার বুকে ঘুমিয়ে পড়ি। ও, তো কি জন্য এসেছিলে? এই কথা বলার পরে নীলিমা শান্তর কাছে আসতে থাকে। শান্ত পেছাতে পেছাতে দেয়ালের পিঠ থেকে যায়। তখন নীলিমা শান্তর ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে গেল। নীলিমার ঠোঁট শান্তর ঠোঁট থেকে কিছু ফাঁকা আসছে। আমার জানের কাছে আসতে আবার কোনো কারণ লাগে না? না মানে, খুব তো আমাকে পিচ্ছি পিচ্ছি বলো তো। তুমি এখন এই পিচ্চিকে ভয় পাচ্ছ? হ্যাঁ, এই জামাগুলো পরে নিচে আসবে। আর হ্যাঁ, নিচে আমার অনেক কাজিন এসেছে, তাদের থেকে দূরে থাকবা, ঠিক আছে? এই কথা বলে নীলিমা চলে যাবে। তখন তারা যদি কথা বলতে আসে, নীলিমা আমার দিকে ঘুরে, তুমি বলবা তুমি বুকিং হয়ে গেছো এই নীলিমার মনে। আমি পারবো না। তুই শুধু ওই মেয়ের সাথে কথা বলে দেখ না, তোর হাত পা আমি ভেঙে রেখে দেবো। নীলিমা রাগ করে সোজা নিচে চলে গেল। আমি নীলিমার দেওয়া জামা পরে পার্টিতে গেলাম। সেখানে নীলিমা তার কাজিনদের সাথে কথা বলছিল। তারা আমার দিকে তাকিয়ে কি কথা বলছে আমি সেই দিকে খেয়াল না দিয়ে অন্যদিকে দাঁড়ালাম। তখন হঠাৎ পেছন থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে উঠল, এখানে একা কেন? আমি মেয়েটাকে কিছু বলবো তার আগে কোথা থেকে নীলিমা এসে, শান্ত, তুমি এখানে? আর আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। ও নিশি আপু, কেমন আছো? আপনার সাথে একটু পরে কথা বলবো, এখন বাই। নীলিমা ওখান থেকে আমাকে কেকের সামনে নিয়ে এসে ফিসফিস করে বলল, কুত্তা বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবেন তাহলে? আরে ওই তো কথা বলছিল, কিন্তু মেয়েটা সুন্দরী ছিল, আমার সিনিয়র নাকি। হ্যাঁ, ওর দিকে তাকাবি না, আর যদি তাকাস তাহলে তোকে তাজা গিলে খাবো। আমি নীলিমার কথা শুনে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর কেক কাটা শেষ হলো, তাই আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। আর নীলিমাকে তার কাজিনরা আমার কাছে আসতেই দিচ্ছে না। অনেকে আবার নাচতে ব্যস্ত। নীলিমার বাবা তার কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলছে। তখন ওই নিশি মেয়েটা আমার কাছে এসে, হাই, আমি নিশি। আমি শান্ত। চলো আমরা ওই দিকে গিয়ে কথা বলি। ঠিক আছে, চলুন। আমাকে নিশির সাথে আসতে দেখে নীলিমা জোর করে তার কাজিনদের থেকে আলাদা হয়ে আমাদের পিছু করতে থাকে। আমি নীলিমার মামাতো বোন, আপনি? আমি ওর ফ্রেন্ড। কি সুন্দর নাচ হচ্ছে, চলুন একসাথে একটা নাচ হয়ে যাক, কি বলেন?
আমি নাচ পারি না। আরে চলেন, আমি শিখিয়ে দিব। নিশি সবার সামনে স্টেজে আমাকে নিয়ে গিয়ে সে একটা গান বাজাতে বলে আর আমাকে নিয়ে নাচতে থাকে। আমি পারছি না, গানটা ছিল রোমান্টিক গান, তাই নিশি আমার হাত তার কোমরে নিয়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে নাচতে থাকে। এদিকে শান্তকে নিশি জড়িয়ে আছে, তা দেখে নীলিমা আমি শেষ করে ফেলবো নিশি আপকে। তার সাহস কি করে হয় আমার শান্তকে জড়িয়ে ধরার? নীলিমার রাগে ওয়েটার থেকে অনেক ড্রিঙ্ক করে ফেলে। সে এতটা পরিমাণে ড্রিঙ্ক করেছে যে সে হাঁটতে পারছে না। সে একটা গ্লাস অর্ধেক খেয়ে ফেলে দেয় আর সোজা শান্তর কাছে গিয়ে নিশিকে শান্তর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শান্তর কলার ধরে বলে, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমার সামনে অন্য মেয়েকে জড়িয়ে ধরার? তুমি ড্রিঙ্কস করছো? ইয়েস, এই নিশি শাকচুন্নি, তোর সাহস হয় কিভাবে আমার জানকে জড়িয়ে ধরার? নীলিমা শান্ত হও। তুমি খুব মজা, আমাকে একটুও ভালোবাসো না। এখন তুমি আর আমি নাচ করব, এই জড়িয়ে ধরে। এই কে আছো? রোমান্টিক গান দাও। হঠাৎ নীলিমার বাপ এসে, বাবা তুমি নীলিমাকে রুমে নিয়ে যাও, এখানে অনেক গেস্ট আছে। না আমি যাবো না, আমি 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 তোমার সাথে নাচ করব। চুপ, অনেক হয়েছে, রুমে চলো। তুমি বলছো ঠিক আছে, আমাকে করলে না, তাহলে যাও। আমি নীলিমাকে সবার সামনে কোলে করে রুমে নিয়ে গেলাম। সেখানে আরেক বিপত্তি, আমি নীলিমাকে বিছানায় শুয়ে দিব, তখন সে আমাকে জড়িয়ে ধরে আর তার উপর ফেলে দিল। তখন সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি উঠতে যাব, ঠিক তখন নীলিমা আমার ঠোঁট তার আয়ত্তে করে নেয়। আমি জোর করে ছাড়িয়ে নিই। কি করছো এসব নীলিমা? তোমাকে একটু কাছে পেতে দাও, আমাকে একটু আদর করো। চান আমাকে একটু আদর করো। নীলিমা জোর করে শান্তর ঠোঁট তার দখলে নিয়ে নেয়। তখন নীলিমা নেশার ঘরে পাগল হতে থাকে। সে শান্তর ঠোঁটে কামড় দিচ্ছে, কয়েক সময় ললিপপের মতো করে চুষতে থাকে। সে নীলিমা এবার শান্তর ঘাড়ে একটা কামড় দেয়। শান্তর পক্ষে আর নিজেকে কন্ট্রোল করা সম্ভব না, তাই সে জোর করে নীলিমাকে ছাড়িয়ে চলে যাবে। তখন নীলিমা শান্তর হাত ধরে। আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চাইলে আমার সব নিয়ে নাও, তার পরিবর্তে তোমার অল্প পরিমাণ ভালোবাসা দাও। তবুও আমার সামনে কোনো মেয়ের সাথে কথা বলো না, আমি বাঁচবো না। নীলিমা ঘুমিয়ে গেল। নীলিমা ঘুমিয়ে যাওয়ার পরে আমি গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ি আর নীলিমার বাবা পার্টিটা এখানে শেষ করেন। আমি সোফায় ঘুমিয়ে ভাবছি, এই মেয়েটা কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি আবেগ? আবেগ হলে এতদিনে তা কেটে যেত। কেন জানি আমার নীলিমার পাগলামিগুলো খুব ভালো লাগতে শুরু করেছে। আমি এইসব ভেবে নীলিমার দিকে তাকাতে দেখি নীলিমা নিষ্পাপ বাচ্চার মতো ঘুমিয়ে আছে। চাঁদের আলোতে আরও সুন্দরতা আরও দ্বিগুণ বেড়ে গেল। আমি শুনেছি মেয়েরা ঘুমানোর সময় মায়াবী হয়ে যায়। এখন এই কথা সত্য প্রমাণিত পেলাম। যাই, আমিও ঘুমিয়ে যাই, কাল না জানি কি অপেক্ষা করছে। আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা জানালার আলো সোজা নীলিমার মুখে এসে পড়ে এবং তার ঘুম ভেঙে গেল। সে উঠে দেখে শান্ত সোফায় ঘুমিয়ে আছে। আরে শান্ত এখানে কেন, আমার রুমে? তখন নীলিমা শান্তকে ডাকতে লাগলো। সারা রাত ঘুমাতে দাও নাই, এখন তো ঘুমাতে দাও নাকি? আরে আমি কি তোমাকে ঘুমাতে দেই নাই? তুমি তো কি সুন্দর সোফায় ঘুমিয়ে আছো, তুমি চাইলে বিছানায় ঘুমাতে পারতে। আমি ঘুম থেকে চোখ ডলতে ডলতে ওঠে সোফায় বসে। তুমি কাল রাতে পার্টিতে কি করেছো জানো? ও হ্যাঁ, মনে পড়ছে। কাল রাতের পার্টিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু এতে আমি কি করলাম? তোমার মনে নাই কি করেছো? আরে বলো না কি করেছি আমি। এত তাড়াতাড়ি ভুলে গেলে? থাক, যখন ভুলে গেছো মনে করার দরকার নেই। ভালো তাহলে বলো কি করছি। ঠিক আছে থামো। আমি নীলিমাকে আমার ঘাড় দেখালাম যেখানে সে একটা কামড় দিয়েছিল। তখন দেখে নীলিমার ফর্সা গাল লাল টমেটোর মতো হয়ে গেছে। কি দেখলে কি করেছো? কাল তুমি ড্রিঙ্কস করেছিলে আর তা অনেক মাত্রায় করেছিলে। তখন তুমি আমাকে একা পেয়ে, থাক বললাম না, সরো, আমি ফ্রেশ হয়ে আসি। তুমি আমার রুমে ফ্রেশ হবে নাকি? ম্যাডাম, এটা আমার রুম, তুমি আমার রুমে ঘুমিয়েছিলে। কি? আমি ওয়াশরুমে চলে গেলাম আর ওদিকে নীলিমা মনে করার চেষ্টা করছে। তখন তার মনে পড়ে সে কি কাণ্ড ঘটিয়েছে। ইস, আমি কি করছি? কিন্তু যাই করি, ওই নিশি আপু আমার জামাইয়ের দিকে নজর দিবে, আমি চুপ থাকবো? যা করছি বেশ করছি।
নীলিমা নিচে চলে গেল এবং এরপরে নীলিমা লজ্জায় আমার সাথে দেখা করে নাই। যখন আমার সামনে পড়েছে তখন লজ্জায় মাথা নিচু করে রাখতো। তারপরের দিন আমি ঘুম থেকে উঠে নিচে গেলাম। কিছুক্ষণ পরে নীলিমা আসলে এসে বলল, আমার বাবুটার ঘুম কেমন হলো? জানি ভালো হয় নাই, আমি ছিলাম না, তাই না? কাল থেকে আমি থাকবো, দেখো ঘুম ভালো আসবে। তুমি ছিলে না তাই ভালো ঘুম হয়েছে। বাবা দেখো কি বলছে। তোদের বিষয়ে আমাকে টানছিস কেন? শোন নীলিমা, তুমি জামাইকে নিয়ে গিয়ে শপিং করিয়ে নিয়ে আয়, তোদের বিয়ের সব শপিং। ওকে? আমার কিছু লাগবে না, আর এই বিয়ে আমি করব না। তুই করবি না? তোর ঘর করবে। জোর করে বিয়ে করবে নাকি? দরকার পড়লে তাই করব। চল এখন শপিং করব। আমি যাব না। ঠিক আছে। নীলিমা রুমে গেল আর কিছুক্ষণ পরে হাত পেছনে করে কি নীলিমা রুমে গেল আর কিছুক্ষণ পরে হাত পেছনে করে কি যেন নিয়ে আসলো। তখন আমার সামনে এসে হাতটা পেছন থেকে বের করে হাতে একটা ছুরি। এই বল, যাবি কি যাবি না? আর যদি উত্তর না হয় তাহলে এই ছুরিটা দিয়ে তোর পেট ফুটো করে দেব। নীলিমা, লেগে যাবে তো। লাগার জন্যই তো ধরেছি। বল, আমার সাথে শপিং করতে যাবি নাকি? হ্যাঁ যাব, হ্যাঁ আমি যাব। তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। নীলিমা তার রুমে চলে গেল। কিছুক্ষণ পরে আবার আসলো। তাকে দেখে ক্রাশ নামের অখাদ্য খেলাম। আমি তার দিকে তাকিয়ে আছি, তাই কখন নীলিমা আমার কাছে এসেছে বুঝতেই পারি নাই। তখন কি আমাকে দেখে ক্রাশ খেয়েছো নিশ্চয়? নীলিমার কথায় ধ্যান ভাঙলো। এই প্রথম কোনো মেয়ের উপর ক্রাশ খেলাম। ক্রাশ তো খেয়েছি, কিন্তু তোমার উপর না, ওই নিশি মেয়েটার ওপর। কি দেখতে দেখতে কি সুন্দর, আমি তো পুরো ফিদে হয়ে গেছি। চল কুত্তা, তোর ক্রাশ খাওয়া বের করছি আমি। চল শপিং করতে। আমাদের এই কাণ্ড দেখে নীলিমার বাবা মুস্কি মুস্কি হাসে থাকে। নীলিমা আমাকে টানতে টানতে গাড়িতে করে শপিং মলে নিয়ে গেল। গাড়ি থেকে নেমে শপিং করতে শপিং মলের ভেতরে গেলাম। আমরা যাচ্ছি, তখন একটা দোকানে নিলয়কে দেখলাম। তখন নীলিমা আমাকে একটা দোকানে নিয়ে গেল। নীলিমা, চলো ওই দোকানে যাই। কেন? এই দোকানে তো ভালো ভালো ছেলেদের কাপড় আছে। আরে চলো, ওখানে আরো ভালো ভালো জামা পাবো। এভাবে আমি নিলয়কে খুঁজছি। তখন আমরা দ্বিতীয় তলায় আছি আর নিলয় শপিং মলের বাইরে যাচ্ছে। তখন আমি নিলয়কে ডাকতে থাকি, কিন্তু এখনো আমাদের মাঝে বেশি দূরত্ব থাকায় নিলয় শুনতে পেল না। কিন্তু নিলয়কে ডাকতে গিয়ে আমি ভুলেই গেছি যে আমার সাথে নীলিমাও আছে। আমি পেছনে ঘুরে দেখি নীলিমা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আর হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। তখন সে আমার কাছে এসে সবার সামনে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। আমি অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। পালানোর খুব শখ নাকি? চল, তোর আজ পালানোর স্বাদটা মেটাবো, চল। আমাকে টানতে টানতে নিয়ে গাড়ির কাছে এসে এই গাড়িতে ওঠ। চুপ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোকে গাড়িতে উঠতে বলছি, এক কথা দ্বিতীয়বার বলবো না। আমি তোমার সাথে যাব না। না কেটে তোকে শেষ করে খুন করে ফেলবো। তোকে গাড়িতে উঠতে বলছি। আমি গাড়িতে উঠে বসি। তখন নীলিমা আমার পাশে বসে, তারপরে সোজা তার বাসায় চলে যায়। সে আমাকে টানতে টানতে তার রুমে নিয়ে গেল। সোফায় নীলিমার বাবা বসেছিল। তার মেয়েকে রাগ করতে দেখে তার একটু চিন্তা হলো, কারণ নীলিমার রাগ খুব ভয়ঙ্কর, কাউকেই মানে না। এদিকে আমাকে রুমে নিয়ে এসে বিছানায় বসে থাকবি, একটু নড়বি না। আমার সাথে কি করবে? মারবে নাকি? আরে সে তো আমাকে ভালোবাসে, তো মারবে কেন? নীলিমা রুমের বাইরে গিয়ে কিছু সময় পরে আবার ভেতরে আসে। তার হাতে দড়ি রয়েছে। বিছানায় শুয়ে পড়। আমি কিছু না বলে শুয়ে গেলাম। তখন সে আমার হাত পা খাটের সাথে বেঁধে দেয়। আরে কি করছো? হাত পা বাঁধছো কেন? চুপ করে থাকবি, কোনো কথা না। আমি চুপ হয়ে গেলাম। সে বাধা শেষ করে রুমের বাইরে গেল। কিছুক্ষণ পরে হাতে একটা ব্লেড নিয়ে আসলো আর ব্লেডটা নিয়ে এসে আমার পাশে বসে। বল, আমাকে বিয়ে করবি কি না? আমার না শুনতে পছন্দ না। বল নীলিমা, আমি তোমাকে ভালোবাসি। কোনোদিনও না। না, বলবো না। এখন তুমি জোর করে ভালোবাসা বলবে নাকি? তো বলবি না? বললাম তো না। ঠিক আছে। নীলিমা ব্লেড দিয়ে আমার হাতে একটু কেটে দিল। আমি চিৎকার করে উঠলাম। বল, আমাকে ভালোবাসবি নাকি নাকি আমি জোর করব? কোনোদিনও ভালোবাসবো না। তুমি ভালোবাসা পাওয়ার যোগ্যই না। ঠিক আছে, এবার দেখ। নীলিমা আমার মুখে একটা কাপড় গুঁজে দিল আর ব্লেডটা দিয়ে আমার হাতে ইচ্ছে মতো কাটতে লাগলো। আমার হাত পা বাঁধা থাকায় আমি শুধু ছটফট করছি। কিছুক্ষণ পরে আমি কিছু বলার চেষ্টা করছিলাম, তা নীলিমা আমার মুখ থেকে কাপড়টা ছড়িয়ে দিয়ে, কি এবার আমাকে ভালোবাসবি নাকি আবার? হ্যাঁ,
আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব, তবুও আমার কিছু করো না। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করবি? হ্যাঁ, করব। ঠিক আছে, আজ এক্ষুনি বিয়ে হবে আমাদের। ঠিক আছে, ঠিক আছে। তুমি বসে থাকো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। সে আমার হাতের ও পায়ের বাঁধন খুলে দিল। আমি উঠে বসে হাত ধরলাম। আমার হাত থেকে রক্ত বের হচ্ছে। তখন নীলিমা ওষুধ নিয়ে আসলো। এসে আমার হাতের কাটা স্থানে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। খুব লেগেছে তাই না? কি আজব মেয়ে, নিজেই আমার এই অবস্থা করলো, এখন সে আমাকে বলছে খুব লেগেছে। বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি। চুপ করে আছি। দেখো, আর আমি এমন করব না। এবারের মতো তোর নীলিমাকে ক্ষমা করে দাও, আর এমন ভুল হবে না। তোমাকে আর কষ্ট দেব না। নীলিমা আমার বুকে মাথা রাখলো। সে আমাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু আমি জড়িয়ে ধরিনি। আমাকে ক্ষমা করবে না? নীলিমা কান্না করছিল। আমি অজান্তে কখন তাকে আমার বাহু ধরে জড়িয়ে ধরে বসতেই পারিনি। এই আমি কি করলাম? নীলিমাকে জড়িয়ে ধরলাম, এখন সে কি ভাববে? আমাকে ক্ষমা করেছো তো? হ্যাঁ হ্যাঁ, করেছি, তোমাকে ক্ষমা করেছি। আমার কি হচ্ছে না হচ্ছে? নীলিমা আমার উপর কেন? কোনো কি জাদু করেছে নাকি? মায়াবী চোখ। না না, শান্ত না। কি সত্যি? তো আজ আমাদের বিয়ে হবে, ঠিক আছে? তুমি কিন্তু বলেছো, আর যদি বিয়ে না কর তাহলে? না না, বিয়ে করব, আজই করব, ঠিক আছে? ঠিক আছে, আমি বাবাকে বলে সবকিছু ঠিক করছি। নীলিমা নাচতে নাচতে চলে গেল। আর এইদিকে আমি কি করলাম? নীলিমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম, কিন্তু আমি কেন রাজি হলাম? আমি তাকে তো ভালোবাসি না। নাকি ভালোবাসি? নাকি ভালোবাসি না? আরে কি হচ্ছে নাকি এটা? নীলিমা আমার উপর কালো জাদু করেছে মনে হয়, কিন্তু তার এই হাসি মুখটা দেখে আমার সব রাগ কোথায় যেন চলে গেল। আমি ভাবছি কি করব। ওইদিকে নীলিমা, বাবা আজ আমি শান্তকে বিয়ে করব। কিন্তু মা, তোমার বিয়ের তো এখনো 3 দিন বাকি, হঠাৎ আজ বিয়ে মানে? আমি আজ মানে আজই বিয়ে করব, ব্যাস এক্ষুনি। ঠিক আছে, আজই বিয়ে হবে, আমি সব ব্যবস্থা করছি। তারপর নীলিমার বাবা সব ব্যবস্থা করতে থাকে। তখন এদিকে এখান থেকে পালাতে হবে, না হলে নীলিমার মতো গন্ডি মেয়েকে বিয়ে করলে জীবন শেষ। তখন বিকেলবেলা পুরো বাড়িতে হালকা মেহমান রয়েছে। আমি রুম থেকে বের হয়ে চুপি চুপি সাথে যাব। তখন কারোর সাথে ধাক্কা লাগলো। পেছনে দেখি নীলিমা। নীলিমাকে দেখে আমার একটু ভয় লাগলো, তাও নিজেকে স্বাভাবিক করে, এখানে কি? এই তো একটু ছাদে যাচ্ছি হাওয়া বাতাস খেতে। রুমে এসি থাকতে তোমার ছাদে যাওয়া লাগে হাওয়া বাতাস খেতে? না মানে প্রাকৃতিক বাতাস তো আর এসি থেকে পাবো না, তাই না? সত্যি করে বল, কেন ছাদে যাচ্ছিস? আরে আমি সত্যিই বলছি। ঠিক আছে চল, আমিও যাব। আরে তুমি কেন যাবে? তোমার তো সাজগোজ করা বাকি আছে। যার জন্য সাজুগুজু করব সেই যদি পালানোর প্ল্যান করে, তাহলে এই সাজুগুজু করে কি লাভ? আরে পালাবো না, বিশ্বাস করো। কেন? আমি গেলে সমস্যা কি? তোমার তো দেখছি আমার প্রতি বিশ্বাসই নেই। বিয়ের পরে যদি আমাকে অবিশ্বাস করো তার কোনো গ্যারান্টি নেই। না, তোমাকে বিয়ে করা যাবে না। না না, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি কোথাও যাবে না, কিন্তু তাও যদি... জানি কত বিশ্বাস আছে। ঠিক আছে যাও। ধন্যবাদ। আমি ছাদে চলে আসলাম আর এদিক ওদিক খুঁজছি কোথা দিয়ে পালানো যায় নাকি। অনেক খোঁজে একটা পাইপ পেলাম পালানোর জন্য, কিন্তু আমি চুপচাপ পাইপ দিয়ে নামতে যাব। তখন কোথা থেকে নীলিমা এসে, নেমে কোনো লাভ নেই, নিচে গার্ড আছে। আমি সামনে তাকিয়ে দেখি নীলিমা দাঁড়িয়ে আছে আর হাতে একটা হকি স্টিক। চোখ থেকে মনে হচ্ছে পুরো রেগে আছে। তখন, এবার তুই ওখান থেকে উঠবি নাকি আমি উঠবো? থাক, আর দরকার নেই। আমি উপরে নীলিমার সামনে দাঁড়াবো। তখন দিল এক বাড়ি হকি স্টিক দিয়ে পায়ে। আমি চিৎকার করে ছাদের মেঝেতে পড়ে গেলাম। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। নীলিমা, আর হবে না, এবারের মতো ছেড়ে দাও। শয়তান, তুই আমার বিশ্বাস নিয়ে জ্ঞান দিলি, আর তুই কিনা আমার বিশ্বাস ভেঙেও দিলি। নীলিমা, আসলে আমি পালাতে চাইনি। আমার মানি ব্যাগ ওই নিচে পড়ে গিয়েছিল, ওইটাই তুলতে গিয়েছিলাম আর কি। চুপ কুত্তা, আর কত মিথ্যে বলবি? তোর এখান থেকে বিয়ের আগ পর্যন্ত রুমের বাইরে যাওয়া নিষেধ। চল রুমে চল। নীলিমা আমাকে রুমে নিয়ে আসলো। এসে, এইবার পালানোর চেষ্টা করলে তোর পা ভেঙে রেখে দেবো, বাইরে কাঠ রেখে গেলাম। তারপর আর কি রুমে বসে থাকতেই হলো। কিছুক্ষণ পরে কাজী সাহেব আসলো। তখন আমাকে রুম থেকে নিয়ে গেল বিয়ে পড়াতে।
ভাই তখন মনে হচ্ছে আমি কোনো মেয়ে আর আমাকে জোর করে বিয়ে করছে। কি বলবো, যা লাগছিল না। তা বাদ দেন, নীলিমার বাবা বেশি কাউকে আসতে পড়ে নাই, কয়েকজন এসেছে। কিছুক্ষণ পরে নীলিমা আসলো, এসে পাশে বসানো হলো। তখন সে আমার কানে কানে বলল, তোর পালানোর শাস্তি বিয়ের পরে বাসর ঘরে দেব, তখন বুঝবি এই নীলিমা কি জিনিস। আমার নীলিমার কথা শুনে গলা শুকিয়ে গেল। তখন নীলিমা কবল বসা শেষ হলে আমাকে বলল কবল বলতে। আমি না বলে বসেছিলাম। তখন নীলিমা পাশে থেকে চিমটি দিল। আরে কয়বার বলবো, বিয়ে পড়াচ্ছেন নাকি নামতা ধরছেন? তখন পাশে থেকে, তোর নাটক আমি বের করছি, চুপচাপ কবুল বলে, না হলে এইখানে খুন করবো তোকে আমি। আমি তৃতীয়বার বলবো, তার আগে কিছু পুলিশ ভেতরে আসে আর বিয়েটা আটকে যায়। তখন যারা বসেছিল সবাই দাঁড়িয়ে গেল। তখন আমি আর নীলিমাও দাঁড়িয়ে গেলাম। তখন একজন পুলিশ অফিসার আমাদের এসে, জি আমি, কেন? সরি অফিসার, শান্ত কোথাও যেতে পারবে না, ওইখানেই থাকবে। সে যাই করুন, এখন আমি শান্তকে যেতে দিব না। আমাদের আজ বিয়ে, আমি যেতে দেব না মানে যেতে দেব না। আর যদি কেউ আমার শান্তকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে এর ফল খুব খারাপ হবে। অফিসার আমি যাব, আমাকে নিয়ে চলুন। না, তুই কোথাও যাবি না, তোকে কোথাও যেতে দেব না। অনেক হয়েছে নীলিমা, আর না, এভাবে কি আমাকে আর কতদিন ধরে রাখবে? আমারও তো পরিবার আছে, তাদের আমার প্রয়োজন। না না না, শান্ত যেও না, শান্ত যেও না, আমি বাঁচবো না, তোমাকে ভালোবাসি, প্লিজ শান্ত প্লিজ। আমি নীলিমার কোনো কথা না শুনে জোর করে চলে আসতে লাগলাম। তখন নীলিমা মেঝেতে বসে কান্না করতে লাগলো। আমি যে চলে আসলাম, আমি পুলিশের গাড়িতে উঠবো, নীলিমার বাবা আমার কাছে এসে, শান্ত, আমার মেয়েকে বাঁচাও। কেন, কি করেছে নীলিমা? তুমি বাসা থেকে বের হওয়ার পরে নীলিমা মেঝেতে বসে কান্না করেছিল। তখন সে একটা কাচের গ্লাস দেখতে পেল। তখন দৌড়ে সেই গ্লাসটা নিয়ে ভেঙে গ্লাসের কিছু অংশ নিয়ে বলে, বাবা, আমার এই জীবনে যদি শান্ত না থাকে তাহলে এই জীবনটাকে কি করব? শেষ করে ফেলবো, সব শেষ করে দেব, সব শেষ করে দেব। নীলিমা কান্না করতে করতে হাতের গ্লাসের অংশ দিয়ে বারবার আঘাত করতে থাকে। তখন নীলিমার বাবা শুটে আছে শান্তর কাছে, এখন বর্তমানে। শান্ত, আমার মেয়েকে বাঁচাও। তখন আমি ছুটে ভেতরে গিয়ে দেখি নীলিমা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তখন আমি তাকে কোলে নিয়ে সিঁড়িতে করে সোজা হসপিটালে চলে আসছি এবং ডাক্তার এসে দেখে বলল, এনার তো অনেক রক্ত বের হয়ে গেছে, ওনাকে তাড়াতাড়ি করে চিকিৎসা করতে হবে। তারা সবাই মিলে নীলিমাকে ভেতরে নিয়ে গেল। এদিকে আমি আর নীলিমার বাবা বসে আছি। নীলিমার বাবা কান্না করছিল। তখন ওই পুলিশ অফিসার আমার কাছে এসে, এখানে আপনাদের কোনো ভুল নেই, সব দোষ আমার। আমি এতদিনে নীলিমাকে চিনতে পারি নাই, আর না ওর ভালোবাসা বুঝতে পারি নাই, সব দোষ আমার। স্যার, আমার একটা কাজ করতে পারবেন প্লিজ? আমার পরিবারের সবাইকে একটু এখানে আসতে বলবেন এবং এইসব ঘটনা বলবেন প্লিজ। তখন পুলিশটা চলে গেল। আমি আর নীলিমার বাবা বাইরে বসে আছি। তখন ডাক্তার বের হলো। তখন আমি যাব, তার আগে নীলিমার বাবা চলে গেল। তখন, ডাক্তার, আমার মেয়ে কেমন আছে? এখনো ঠিক আছে তো? স্যার, আমরা চেষ্টা করছি, কিন্তু তার শরীর থেকে বেশি পরিমাণ রক্ত বের হয়ে গেছে। এখন তার রক্ত প্রয়োজন, কিন্তু হাসপাতালে এ প্লাস নেই, শেষ হয়ে গেছে। তাই এখন আপনাদের রক্ত যোগান দিতে হবে। স্যার, আমার রক্ত এ পজিটিভ, আমার রক্ত নিতে পারেন। ঠিক আছে, আমার সাথে আসুন। তারপরে ডাক্তার আমার রক্ত নিয়ে নীলিমাকে দিল। তারপর আমি বাইরে চলে আসলাম, কিন্তু আমার মাথা ঘুরছে, ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছি না। তারপরে কি হলো আমার মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমার বুক ভারী ভারী লাগছিল। তখন আমি বুকের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে। তখন মনে মনে বলছিলাম, এটা যেন নীলিমা হয়, এটা যেন নীলিমা। আমার নড়াচড়াতে মেয়েটির ঘুমিয়ে গেল। তখন, এত নড়ছো কেন? ঘুমাতে দাও তো। নীলিমা? তো কে থাকবে শুনি? এখন একটু ঘুমাতে দাও, রাতে ঘুমাইনি। মানে এখন সকাল হয়ে গেছে? আমাকে ঘুমাতে দাও, আর তুমিও ঘুমাও, চুপ। আমি খুশি হয়ে নীলিমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ বাইরে থেকে আওয়াজ আসলো, তোমাদের রোমান্স হয়ে থাকলে আমরা আসতে পারি? তখন নীলিমা আমার ওপর থেকে উঠে গেল, আর বাইরে থেকে কালা কালো আব্বু, আম্মু, রিহা, ঋতু, নিলয় সবাই চলে এসেছে। এখন কেমন আছিস মা? জি আম্মু, এখন ঠিক আছে। আরে এটা কি হলো? আমি নীলিমাকে রক্ত দিলাম আর আমাকে কেউ দেখছে না। বাহ,
এখন সব দোষ আমার আর নীলিমা ধোয়া তুলসী পাতা। তারপর সবাই চলে গেল, শুধু রিহা, ঋতু আপু আর নীলয় আছে। আরে আমি ওসব ভুলে গেছি, এখন থেকে আমার বন্ধু, ঠিক আছে? শান্ত, তোর আর সিনিয়র বউ বিয়ে করা হলো না, ভুলে যা। তখন ভাই বিশ্বাস করেন, নীলিমার হাসি মুখটা রাগে লাল হয়ে গেছে। ওকে দেখে আমি ভয়ে হিসু করার মতো অবস্থা। নীলিমা আমার দিকে একভাবে তাকিয়ে আছে। তখন দরজা থেকে আওয়াজ আসলো, আসতে পারি? আরে মিথিলা আপু, আসেন আসেন, এতে অনুমতি নেওয়ার কি আছে? তখন আমি রুহির মাথায় একটা বাড়ি দিয়ে, কি রে ভাইয়া, মারছিস কেন? তাহলে মিথিলা আপুকে ভেতরে আসতে বলছিলে কেন? তো কি হয়েছে? আমি আর রুহি কথা বলছি, ততক্ষণে মিথিলা আপু ভেতরে চলে এসেছে আর ঋতু আপুর সাথে কিছু কথা বলল। তারপরে আমার কাছে আসলো আর নীলিমার রাগে মুখ লাল করে রেখেছে, কিছু বলছে না। রিহা, তুমি একটু ওই দিকে যাও, আমার শান্তর সাথে কিছু কথা আছে। কেন? শান্তর সাথে কিসের কথা আপনার? ঠিক আছে আপু, তুমি এসো, বসো। রুহি আমার পাশে বসেছিল। তখন মিথিলা আপুর কথা শুনে আমার পাশে থেকে উঠে যায় আর মিথিলা আপু আমার পাশে বসে এটা দেখে নীলিমা মুষ্টিবদ্ধ করে রেখেছে আর আমার দিকে তাকিয়ে আছে। আগে তো আমাকে জান বলে ডাকতে, কিন্তু এখন মিথিলাপু, কারণটা কি? আপু, আগের জন্য ক্ষমা করে দাও। এই নীলিমা মেয়েটা একটা পাগল, কখন কি করে নিজেও জানে না। আপু প্লিজ আমার থেকে একটু দূরে গিয়ে বসো। আমার কথা শুনে মিথিলা আপু নীলিমার দিকে একবার তাকালো, দেখে রেগে লাল হয়ে আছে। তখন মিথিলা আপু আমার গায়ে গা ঘেঁষে বসে। আমি নীলিমার দিকে তাকিয়ে দেখি যখন তখন ফেটে যেতে পারে। আপু কি করছো? প্লিজ তোমার পায়ে পড়ি, এখন এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, এমনি তোমার বউ যা রেগে আছে, মনে হয় না কাল তোমায় দিয়ে হবে, তার আগেই উপরে। তারপরে মিথিলা আপু উঠে দরজার কাছে গেল, তখন আবার আমার দিকে ফিরে, বাইজান, পরে দেখা হবে। নীলিমার রাগে চোখ বন্ধ করে রেখেছে। তখন ঋতু আপু, আচ্ছা শান্ত, আমি গেলাম, বড় আব্বু ফোন করছিল। আমিও যাবো রিহা, তুই যাবি নাকি থাকবি? আচ্ছা বাই, পরে যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে। কেন, আমার আবার কি হলো? আপু চলো, ওর এখন ক্লাস হবে, চলো চলো। তারপরে সবাই চলে গেল। তখন নীলিমা উঠে আমার কাছে এসে পাশে বসে। তখন, অন্য মেয়েদের সাথে গা ঘেঁষে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? দেখো নীলিমা, মিথিলা আপু শুধু মজা করেছে, আর এটা কিছু না, এটা নিয়ে এত বাড়াবাড়ি কিছু না। বাহ, এতদিন ধরে তোর গায়ে গা ঘেঁষে বসলো, আমাকে দূরে ঠেলে দিলি, আর মিথিলা বসেছে তো মজা। দারুণ তো। আরে ওটা আমি বুঝতে পারতাম না। আমি কথা শেষ না করতেই ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। আর আমি যে শেরওয়ানি পরেছিলাম তার কলার ধরে, তোকে আমি স্পর্শ করলে ছ্যাঁকা লাগে, আর মিথিলা করলে মজা, তাই না? নীলিমা আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকাবো না প্লিজ। তোর কোনো ক্ষমা নেই, আর তোকে আমি এমন অবস্থা করব যে মেয়ে দেখতে পারবি। তখন বেডের পাশে একটা কেচি ছিল, ওটা হাতে নিয়ে নীলিমা, এটা ফেলে দাও। কি করবে এটা দিয়ে? আর কোনো মেয়ের দিকে তাকাবি না। কোনো মেয়ের সাথে কথা বলবি না। আমাকে ছাড়া অন্য মেয়ের সাথে দেখা করা, ঘোরাঘুরি করা, কথা বলবি? আরে আমার যদি এত সুন্দর পিচ্ছি বউ থাকে তাহলে অন্য মেয়ের দিকে চোখ যায় বলো? সত্যি বলছিস তো? আরে আমার পিচ্ছি বউ, সব সত্যি বলছি। তখন আমি নীলিমাকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ রাখলাম আর ওর হাত থেকে কেচিটা নিয়ে পাশে রেখে দিলাম। তোমার হাতে এসব মানায় না, বুঝেছো? তোমার অন্য মেয়ের সাথে সহ্য হয় না আমার। আরে আমি তো তোমারই, এতে এত চিন্তার কি আছে? আচ্ছা আমাকে একটা কিস কর, তাহলে আর কিছু বলবো না। আরে এটা আবার কি ধরনের আবদার? এটা করা হবে না। জানতাম তোর মনেই মিথিলাই আছে, আমি মনে হয় এক কোণে পড়ে আছি। আরে আমার মনে সব জায়গায় শুধু তুমি আর তুমি আছো। তখন নীলিমা আমাকে টেনে আমার ঠোঁট তার দখলে নিয়ে নিল আর কিস করতে লাগলো। আমিও তার সাথে রেসপন্স করছি দেখে সে আমার চুল খামচে ধরে কিস করতে লাগলো। এভাবে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু নীলিমা ছাড়ছেই না। আর এদিকে আমার যা যা অবস্থা, আমি জোর করে ছাড়াতে গেলে নীলিমা একটা জোরে কামড় দিল আর আমার ঠোঁট থেকে রক্ত পড়তে লাগলো। আমি আর না পেরে নীলিমাকে
জোরে একটা ধাক্কা দিলাম। তখন কি হলো, ধাক্কা দিলে কেন? কি করছো? ঠোঁটে দেখেছো রক্ত পড়ছে? তোমার ঠোঁট না অনেক মিষ্টি, একদম একটা চকলেটের মতো। আর একটু খেতে ইচ্ছে করছে, তাও না। একদমই না। কিছুক্ষণ পরে নীলিমা আমাকে হাসপাতাল থেকে নিয়ে বাসায় পৌঁছে দিল। তারপরে সে চলে গেল। আর এদিকে অনেকদিন পরে আমার বাসায় আসার কারণে একটা পুরনো বন্ধুদের সাথে দেখা করলাম। এইভাবে দিন কেটে গেল আর আমারও নীলিমার বিয়ের দিন চলে আসলো। তখন আমরা সবাই গেলাম বউ আনতে সেখানে। তখন গাড়িতে আব্বু, দেখ শান্ত, ওখানে গিয়ে কোনো ছেলে মানুষই করবি না, বলে দিলাম। বিয়ে করতে যাচ্ছি, এত উপদেশ? আচ্ছা, আমাকে দেখে বাচ্চা মনে হয় নাকি? বাচ্চা তো তোমার বউমা একটা গুন্ডি। আমি কিন্তু এই কথা ভাবিকে বলে দিব। এ না, বলিস না, তোর পায়ে পড়ি। এখনো বিয়েই হলো না আর বউকে ভয় পাওয়া শুরু করছে। আমাকে দেখে কিছু শেখ। কি বললে? আরে কিছু না, এমনই মজা করলাম, তুমিও না। আমি, আব্বু আম্মু আর রুহি একটা গাড়িতে, আর বাকি সবাই অন্য গাড়িতে আছে। তাহলে অনেক পথ পাড়ি দেওয়ার পরে নীলিমার বাসায় পৌঁছে গেলাম। আর এবার বিনা ঝামেলায় বিয়ে হয়ে গেল এবং বউকে নিয়ে বাসায় চলে আসলাম। আর সবাই আমার বউকে নিয়ে শুরু হয়ে গেল গল্প। আমি আমার পিচ্ছি বউয়ের কাছেও যেতে পারছি না। সব কাজিন আর ভাবিরা মিলে নীলিমাকে বাসর ঘরে নিয়ে গেল আর আমি বাইরে ঘুরঘুর করছি। তখন একটা ভাবি, তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসলাম। তখন নিলো এসে, কিরে ভাই, তোর মনে হয় বিড়াল মারা হবে না? তোর মুখে ভালো কথা থাকে না নাকি? ভাই, এখানে গল্পটা শেষ কর, আর তোর বাসর করা লাগবে না। না না, আগে বাসর তারপরে গল্প শেষ। তখন সবাই বাসর ঘর থেকে বের হলো আর ঋতু আপু আমার কাছে এসে, শান্ত, এখন ঘুরঘুর করে কোনো লাভ নেই, আর সারা রাত আমরা গল্প করব। যাও, এখন যাও, বাসর ঘরে তোর বিড়াল অপেক্ষা করছে। এদের মুখে কিছুই আটকায় না। ভাই তাহলে গল্পটা এখানে শেষ। আগে বাসর। বাই বাই। আমার লাগলে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।